ঈদ মোবারক দর্শক আমন্ত্রণ মেরিল মিল্কস অফ বার নিবেদিত যমুনার নিমন্ত্রণের আজকের এই বিশেষ আয়োজনে জুলহা জুবাইর আপনাদের সাথে আছি। পুরো ঈদ উল ফিতরের 3টি দিন জুড়ে আপনাদের সামনে আমরা হাজির হওয়ার চেষ্টা করেছি আমাদের অহংকার আমাদের গর্ব যাদের নিয়ে এমন একজন ব্যক্তিত্বকে আপনাদের সামনে উপস্থাপন করবার একটা ভিন্ন রকম তাগিদ থেকে। প্রতিদিন গত দুদিন অন্তত আমরা যাদের উপস্থাপন করবার চেষ্টা করেছি একজন ব্যক্তি মানুষ হিসেবে তাকে আবিষ্কারের একটা কৌশল ছিল মাত্র। আজও যাকে হাজির করছি আমাদের উদ্দেশ্যের কোনো ব্যতিক্রম বা ব্যত্যয় ঘটবে না। কে হচ্ছেন আজ আমাদের অতিথি তার অল্পক্ষণের মধ্যে আপনারা জানবেন, তাই তার আগে তার উপর একটা ছোট্ট উপস্থাপনা। বাংলাদেশের প্রথিতযশা গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক নকিব খান 1960 সালের 18 মার্চ তিনি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুন্তি ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ আইয়ুব খান, মায়ের নাম আক্তার জাহান খান। 3 ভাই সবাই ব্যান্ড সঙ্গীতের সাথে জড়িত। বড় ভাই একসময়ের সঙ্গীত জগতের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী জালালউদ্দিন খান জিল্লু এবং ছোট ভাই শাহবাজ খান পিলু একাধারে একজন সঙ্গীত পরিচালক, ভোকালিস্ট ও ড্রামার। কৈশোরেই ব্যান্ড সঙ্গীতের সাথে জড়িয়ে পড়েন নকিব খান। 1972 সালে তিনি ও তার বড় ভাই জালালউদ্দিন খান জিল্লু বালাক নামে ব্যান্ডে যোগ দেন এবং মঞ্চে গান গাওয়া শুরু করেন। একই ব্যান্ডে তারা 3 ভাই সদস্য ছিলেন। একসময় বালাক ব্যান্ড অনিয়মিত হয়ে পড়লে 1974 সালে সোলসে যোগ দেন নকিব খান। তিনি সোলসে যোগ দেওয়ার পর থেকে নিজেদের কথা ও সুরে মৌলিক গান করতে শুরু করে সোলস। তারপর শুধুই এগিয়ে চলা। তৎকালীন সময়ে ঢাকার নামকরা ব্যান্ডগুলোর মধ্যে একটি সঙ্গীত প্রতিযোগিতা হয় এবং সেই প্রতিযোগিতায় সোলস সেরা ব্যান্ড এবং নকিব খান সেরা কিবোর্ডিস্ট নির্বাচিত হন। 1982 সালে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো ব্যান্ডের অ্যালবাম রিলিজ করে সোলস। সে অ্যালবামের প্রায় প্রতিটি গানই তুমুল জনপ্রিয়তা পায়, যার অধিকাংশ গানই নকিব খানের করা। তার সেই কালজয়ী গানগুলোর মধ্যে ছিল মন শুধু মন ছুঁয়েছে, তোরে পুতুলের মতো করে সাজিয়ে, এই মুখরিত জীবনে চলার বাঁকে, ভুলে গেছো তুমি। 1983 সালে সোলস ব্যান্ড যখন জনপ্রিয়তা তুঙ্গে, তখন তিনি ও তার ছোট ভাই পিলু খান ঢাকায় চলে আসেন। 1985 সালে তারা যোগ দেন নতুন একটি ব্যান্ড দল রেনেসায়। 1988 সালে দলটির প্রথম অ্যালবাম সেলফ টাইটেন্ড রেনেসা বাজারে আসে। 1993 সালে রেনেসার দ্বিতীয় অ্যালবাম তৃতীয় বিশ্ব মুক্তির পর জনমানুষের মনে ঠাঁই করে নেয় রেনেসা ব্যান্ড। রেনেসার জনপ্রিয় গানের মধ্যে ভালো লাগে জ্যোৎস্না রাতে, ও নদীরে তুই যাস কোথারে, আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, রানওয়ের মাটি ছুঁয়ে, হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়, তুমি কি আজ বন্ধু গানগুলো অন্যতম। ব্যান্ডের বাইরেও একজন সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে নকিব খান সমানভাবে সমাদৃত। তার সুর ও সঙ্গীত পরিচালনায় তপন চৌধুরী, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ, শেখ ইশতিয়াক, ফাহমিদা নবী, শাকিলা জাফর সহ প্রখ্যাত শিল্পীরা গান গেয়েছেন। এছাড়াও নকিব খান স্বপ্ন জড়ানো ও বৃষ্টির রাত নামে নিজের 2টি একক অ্যালবামও প্রকাশ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর থিম সং তুমি বাংলা ধ্রুপতারা গানেরও সুর ও সঙ্গীত পরিচালনা করেন তিনি। ব্যক্তিজীবনে স্বল্পভাষী ও সদা বিনয়ী এই গুণী মানুষটি তার নিজ কর্মগুণে এদেশের সঙ্গীত প্রেমীদের অন্তরে জায়গা দখল করে থাকবেন অনন্তকাল। মুখে সর্বদা মিষ্টি হাসি লেগে থাকা এই মানুষটি আজ আমাদের অতিথি। গর্বের সাথে উপস্থাপন করছি আমাদের আজকের অতিথিকে। আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় নকিব খান। আপনাকে স্বাগত এবং সেই সাথে ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। ঈদ কেমন কাটছে? খুব ভালো কাটছে আলহামদুলিল্লাহ। তোমার কেমন কাটছে? চমৎকার। এই ঈদের 3টে দিন আমি পুরো বছর জুড়ে অপেক্ষা করি কখন রোজার ঈদ আর কোরবানি ঈদ বা ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আসবে, কারণ এরকম চমৎকার আয়োজন নিয়ে আসার একটা সুযোগ হয়। এবং আজকের এই যে বিশেষ আয়োজনটা, এই আয়োজনটা একজন ব্যক্তি মানুষকে আমরা এমনভাবে উপস্থাপন করি যা হয়তো তার গুণগ্রাহী অনুরাগী দর্শকেরা এর আগে দেখবার সুযোগ পায়নি। তার জীবনের এমন কিছু গল্প যা হয়তো কখনো সময়ের অভাবে বলার সুযোগ হয়নি, কারণ আপনারা যারা পারফর্মাররা আছেন সবসময় স্টেজে পারফর্ম করছেন। দর্শকদের বরাবরই একটা কৌতূহল থাকে ব্যক্তি মানুষটা কেমন ছিল, তার বেড়ে ওঠা কেমন ছিল। ওই একটা জায়গা থেকে আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য। এবং আমাদের সাথে আপনার তো চমৎকার গান শুনবো, আমাদের সঙ্গীতের সঙ্গত দেওয়ার জন্য চমৎকার কিছু মানুষ আছেন, তাদের সাথে হয়তো একসময় পরিচিত হয়ে নিব আমরা। তবে তার আগে যে বিষয়টি আমি খুব জানতে আগ্রহী, শৈশবের ঈদটা আপনার কেমন ছিল, যেহেতু চিটংয়ে বড় হওয়ার সুযোগ হয়েছে? প্রথমে আমি একটু ধন্যবাদ দেব যমুনা টিভিকে এত সুন্দর একটা আয়োজনের জন্য। শৈশবের ঈদ আসলে খুব মিস করি। এই জন্য মিস করি, একটা কথা আমার বারবার বলতে ইচ্ছে করে, সবসময় বলি আমি, আগে ঈদই পেতাম, এখন ঈদই দিতে হয়, কাজে ঈদে পাওয়াটা খুব মিস করি। এবং আরেকটা জিনিস খুব মিস করি, তখন ঈদের সময় আমরা সবসময় করতাম কি, নতুন জামা পেতাম, নতুন জামাগুলো একটু লুকিয়ে রাখতাম, কাউকে দেখাতাম না, ওই বালিশের নিচে লুকিয়ে রাখতাম, কারণ তখন ইস্ত্রি করা একটা ব্যাপার ছিল, বালিশের নিচে একটা ইস্ত্রিটা থাকবে এরকম একটা ভাব ছিল। সো নতুন জামা ঈদের দিন পরবো, কাউকে দেখাতাম না, এগুলো খুব মিস করি। আরেকটা হচ্ছে ঈদই পাওয়ার কথা বলেছি আমি। এবং তখন আমাদের সময় ওই ক্যাসেট
পাওয়া যেত। আমরা টাকা জমিয়ে জমি ঈদের টাকা জমিয়ে জমিয়ে ক্যাসেট কিনতাম, বাজারে কি আসলো নতুন, এই ধরনের একটা ব্যাপার ছিল। সো এইগুলো খুব মিস করি, এবং সবচেয়ে বেশি মিস করি আমাদের তখন আমরা গ্রামে চলে যেতাম, গ্রামের সব বন্ধু বান্ধব সবাই ছিল, সব আড্ডা, আত্মীয় স্বজন আড্ডা দিতাম। সো এইগুলো আসলে এখন কেমন জানি ওই জিনিসটা খুব মিস করি ছোট। নিশ্চয়ই এটা তো একটা স্মৃতিকাতরতায় ভোগায়, যেহেতু 3 ভাই আপনারা একসাথে প্রায় বড় হওয়ার সুযোগ পেয়েছেন, 3 ভাইয়ের উপস্থিতিতে ঈদ নিশ্চয়ই চমৎকার। এবং প্রত্যেকের মধ্যে একটা কার জামা কেমন হবে এটার একটা তো বিষয় থাকতোই, বন্ধু বান্ধবের সাথেও এটা শেয়ার না করা আগ পর্যন্ত। সেক্ষেত্রে এই যে 3 ভাই মিউজিক করছেন, পরিবারেই কি চর্চা ছিল নাকি বড় ভাইয়ের হাত ধরে আসলে বাকি দুজন? আসলে এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ আমার আব্বা গান করতেন। আমার আব্বা হেডমাস্টার ছিলেন কাজীমুল্লাহ হাই স্কুলের, ওনার নাম মোহাম্মদ আইয়ুব খান, আপনি শুনেছেন। উনি নিজে গান করতেন, যদিও প্রফেশনালি করতেন না, বাট উনি গান চর্চা করতেন। আমার নানা খুব নাম করা শিল্পী ছিলেন, উনি কলকাতা শিল্পী ছিলেন, বেসিক্যালি উনি কাওয়াল ছিলেন, কাওয়ালি করতেন উনি। সো আমার মায়ের দিকে এবং বাবার দিকে দুই দিক থেকে আমরা পেয়েছি, এবং বাসায় গানের চর্চা হতো। আর আমি তো একেবারে আমাদের যেহেতু বড় ভাই অবশ্য আমাদের অনেক বড়, উনি একেবারে শুরু থেকে গান করেন, এবং উনি আমাদের গানের গুরু বলতে হবে। আমার গান শুরু করা শেখা থেকে শুরু করে কিবোর্ড বাজানো সব কিছু ওনার কাছ থেকে আমরা শিখেছি। সো এবং প্রথম ব্যান্ড আমাদের শুরু হয় 1972-তে, স্বাধীনতার পরপর। ওনারই ওনার নেতৃত্বে বালার্ক নামে ব্যান্ডটা ছিল, আমরা 3 ভাই ওই ব্যান্ডটা বাজাতাম। সো তখন থেকে আমাদের শুরু, এবং 73-তে যখন বালার্কটা ভেঙে যায় তখন আমি তখন সোলস, তখন সুরেলা নাম ছিল, তখন আমি সোলস জয়েন করার পর সোলস নামটা চেঞ্জ হয়, সুরা নাম চেঞ্জ হয়, সোলস হয়, এবং মৌলিক গান গাওয়া শুরু হয়। তখন থেকে সোলসের সাথে অনেক। এটা নিশ্চয়ই 72-তে ব্যান্ডের কালচারটা বাংলাদেশে শুরু হওয়া একরকম প্রতিকৃতি আপনারা বলা চলে, চট্টগ্রামে, সেখান থেকে চট্টগ্রামের প্রতিকৃতি, এবং সেই জায়গা থেকে নিজস্ব স্বকীয়তা একটি ব্যান্ড, যে ব্যান্ড শুধুমাত্র নিজেদের গান করে, চ্যালেঞ্জিং ছিল নিশ্চয়ই। না, চট্টগ্রামে কিন্তু আরও আগে ব্যান্ড ছিল, লাইটনিংস নামে একটা ব্যান্ড ছিল, স্বাধীনতার আগে থেকে ছিল। তবে ওরা বাংলা গান করতো না, আরও ওয়েস্টার্ন কাভার করতো। তো আমরা প্রথম বাংলা গান শুরু করি। সো চিটাংয়ে, যেহেতু চিটাংটা পোর্ট সিটি, আমাদের ওয়েস্টার্ন মিউজিকের সাথে এক্সপোজারটা অনেক বেশি ছিল। যেহেতু পোর্ট সিটি, শিপিসরা আসছে, এরা অনেক বিদেশি লোকজন আসা যাওয়া করে, তখন একটা কালচার ওখানে ডেভেলপ করে, ক্লাব কালচার বলেন, হোটেল কালচার, এগুলি মিউজিক্যাল অ্যাডভান্সমেন্ট। চিটাংয়ে বেশি ওয়েস্টার্ন কালচারটা খুব বেশি সুপরিচিত ছিল, যে কারণে আমরা খুব বেশি এক্সপোজ ছিলাম ওয়েস্টার্ন কালচারের সাথে। এবং যে ব্যান্ড কালচারটা ওখান থেকে বেশি, চিটাংয়ে দেখবো অনেক ব্যান্ড চিটাং থেকে এসছে, তো ওখান থেকে এই জন্য একটা কারণ। এটাই মূলত আমি জানতে চাচ্ছিলাম, চিটাংকে যদি আমরা ব্যান্ড মিউজিকের আতুর ঘর বলি একদমই ভুল হবে না। বাংলাদেশের লিজেন্ডারি যে ব্যান্ডগুলোর আবির্ভাব হয়েছে কালো পরিক্রমায়, অধিকাংশই বন্দরনগর, চট্টগ্রাম থেকে। সোলসের কথা তো একটু আলাদা করে বলতেই হয় একটা জায়গায়। এই যে এত লম্বা সময়ের একটা লেগেসি, এবং এই বর্তমানে এসে পৌঁছানো, কি মনে হয় যে ধারাবাহিকতা আপনারা শুরু করেছিলেন তা এখনো বজায় আছে, নাকি তার চেয়ে বরঞ্চ সারা দেশে মিউজিক আরো বেশিভাবে ছড়িয়ে পড়েছে? আমি ব্যাপারটাকে এইভাবে দেখি যে সংস্কৃতিটা আসলে প্রবাহমান নদীর মতো, এটা এক জায়গায় স্ট্যাগনেন্ট থাকবে না, এটা বদ্ধ জলাশয় নয়, এটা প্রবাহিত হবে এবং কালের যুগের পরিবর্তনের সাথে সাথে বদলাবে। কাজে আমার মনে হয় যে ইভলিউশনটা হচ্ছে, সেটা হবে, এটা যুগের সাথে যাবেই। কাজে আমি বলবো না যে এটা খারাপ বা ভালো কিছু না, যে এটা ভালোটা ভালো থেকে যাবে, খারাপটা চলে যাবে, এটা কিন্তু যুগের একটা ব্যাপার। সো আমি মনে করি না যে এটা খারাপ কিছু হচ্ছে। সবাই খুব ট্যালেন্টেড মিউজিশিয়ানসরা আছে, লোকজন আছে, নতুন কিছু তৈরি করছে, এবং আমি মনে করি তরুণদের কাজটাই হচ্ছে ভেঙে চুরে নতুন কিছু তৈরি করা, সেটাই হওয়া উচিত এবং সেটাই হচ্ছে বলে মনে করি। যেটা ভালো সেটা থাকবে, যেটা খারাপ সেটা চলে যাবে। একজন নকিব খানকে তো জানবার চেষ্টা করছি, এবং আপনার উপস্থিতিতে গান না হলেই না, একটা গান শুনতে চাই। কি গান শুনবো? আসলে আমার অনেকগুলো গান আছে, জানি না আপনারা সারপ্রাইজ হিসেবে তাহলে দর্শকদের জন্য থাকুক একটা গান, সারপ্রাইজ হিসেবে থাকুক। থ্যাংক ইউ। কোথায় রে কলাইয়া ছলাইয়া কোন সাগরে, ও নদী রে তুই যাস কোথায় রে কলাইয়া ছলাইয়া কোন সাগরে, যাস যেখানে না তুই আমারে, যাস যেখানে না তুই আমারে, ও নদী রে তুই যাস কোথায় রে কলাইয়া ছলাইয়া কোন সাগরে।
যে মাছিরা গান গাইয়া যায়, ওই যে মাছিরা ভাটিয়ালি গান গাইয়া যায়। পাল তুইলা তুইলা কোন দূরে নাও বাইয়া যায়, ওই যে মাছিরা ভাটিয়ালি গান গাইয়া যায়। পাল তুইলা তুইলা কোন দূরে নাও বাইয়া যায়। ও চল যেথা নদী যাই যাই চইলা রে, চল যেথা নদী যাই যাই চইলা রে। ও নদী রে তুই যাস কোথায় রে, কল কলাইয়া ছল চলাইয়া কোন সাগরে। ওই রে সাথীরা আই ছুইটা আই, ওই রে সাথীরা তোরা সবে আই ছুইটা আই। হাত ধইরা ধইরা যায় চইলা দূর জানাই, ওই রে সাথীরা তোরা সবে আই ছুইটা আই। হাত ধইরা ধইরা যাই চইলা দূর জানাই। ও চল যেথা নদী যাই যাই চইলা রে, চল যেথা নদী যাই যাই চইলা রে। ও নদী রে তুই যাস কোথায় রে, কল কলাইয়া ছল চলাইয়া কোন সাগরে। ও নদী রে তুই যাস কোথায় রে, কল কলাইয়া ছল চলাইয়া কোন সাগরে। আপনার চলার পথে প্রচুর সংখ্যক মানুষ আপনার কেউ বন্ধু হয়েছেন, কেউ চলার পথে সাথী হয়েছেন, কেউ সহযোদ্ধা হয়েছেন, কেউ কাজ করার ক্ষেত্রে হয়তো খুব বেশি আপন হয়ে গেছেন, যাদের সাথে কালো পরিক্রমায় এখনো যোগাযোগ আছে, সম্পর্কটা আছে, হয়তো ব্যস্ততার কারণে খুব একটা দেখা হয় না। এমন কয়জন মানুষ আজ আমাদের সাথে আছেন, একে একে আপনার সামনে উপস্থাপন করব। তবে প্রথমে আমি আমাদের আজকের প্রথম অতিথিকে আমন্ত্রণ জানাতে চাই। আমাদের সাথে এসে যুক্ত হচ্ছেন আমাদের আজকের অতিথি নকিব খানের সাবেক কলিগ আশরাফ বিন তাজ। আমন্ত্রণ আপনাকে, এবং একই সাথে ঈদ মোবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। ও মাই গড, ওয়ালাইকুম আসসালাম। হোয়াট আ সারপ্রাইজ, আনবিলিভেবল। আমি তো বিশ্বাস করতে পারছি না। ভেরি গুড। আমিও মানে যখন কল পেলাম এদের কাছ থেকে, তখন আমি মানে বেশ উচ্ছ্বসিত অবস্থায় ছিলাম যে আপনার সাথে দেখা হবে, এবং আপনাকে চমকে দেওয়াটা তো আমাদের সুযোগ হয় না। আজকে যদি চমকে দেওয়া যায়, খারাপ কি? থ্যাংক ইউ যমুনা টিভি। মানে এরকম সারপ্রাইজ আমি বিশ্বাসই করতে পারছি না। যিনি আমাদের অবাক করেন তাকে মাঝে মাঝে অবাক করতে খুব একটা ক্ষতির কিছু নেই, সুযোগটা থেকেই যায়। সেক্ষেত্রে তাজ ভাই, সহজ করেই যদি বলি, পরিচয় কি করে এবং তারপর মানুষটাকে কেমন আবিষ্কার করলেন? আচ্ছা, পরিচয় তো হচ্ছে আমরা সামনে বসে থাকতাম, নাচতাম, লাফাতাম, কনসার্টের উনি স্টেজে উনি পারফর্ম করতেন। সো প্রথম পরিচয় তো ওইভাবে করে, কিন্তু ব্যক্তিগত পরিচয় ছিল না। আমি 1997 সালে ফেব্রুয়ারি মাসে নেসলে বাংলাদেশে জয়েন করি মার্কেটিংয়ে, প্রথমে সেলসে, তারপর মার্কেটিংয়ে। সেখানে নকিব ভাইয়ের সাথে পরিচয়। তো আমার যেদিন প্রথম আমি হয়, আমার ইন্টারভিউ ফাইনাল হয়, মেডিকেলটা হয়, তো ওইটা রোজার মাস ছিল, রমজান মাস ছিল। তো আমার মেডিকেল পরীক্ষা টরীক্ষা দিয়ে আমি ইফতার করতে বললো আমাকে এইচআর থেকে, যে তুমি ইফতার করো আমাদের সাথে। তো সেইখানে নকিব ভাই তখন, কিন্তু আপনারা জানেন কিনা জানি না, উনি তো
মানে শিল্পী মানুষ, সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার সবই। উনি কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার ছিল তখন নেসলে। ও বাবা, সো আচ্ছা। আমাকে এসে পরিচয় করালো যে মিট আওয়ার ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মিস্টার নকিব খান। আমি তাকিয়ে থেকে ভাবলাম যে কোম্পানিটা তো খারাপ না, যে ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার গুরুত্বপূর্ণ না, নকিব খান আছেন এটা করতে। যেই কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার হচ্ছে একজন ব্যান্ড সুপারস্টার, সেই কোম্পানিতে কাজ করতে পারলে তো খারাপ হবে না। যে ফাইনাল স্টেজে যখন আছি মনে হয় টিকেই যাবো। দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট ইন্টারাকশন, ফার্স্ট এনকাউন্টার। আলাপচারিতায় ফিরবো, তবে একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। দর্শক, মেরিল মিল্কস অফ বার নিবেদিত যমুনা নিমন্ত্রণে এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। দেখছেন মেরিল মিল্কস অফ বার নিবেদিত যমুনা নিমন্ত্রণের এই বিশেষ আয়োজন। আরো একবার আমাদের অতিথির কাছে ফিরে যেতে চাই। নকিব খান, একটু জানতে চাই সহকর্মী হিসেবে কেমন চাপ তৈরি করেন না এরকম হাসি খুশি মানুষ? নকিব ভাই ইজ এ ভেরি প্রফেশনাল পারসন। নকিব ভাই উনি কিন্তু ওনার ক্যারিয়ারটা কিন্তু বেশ ভার্সেটাইল ইন দ্য সেন্স, আমি যখন জয়েন করি প্রথমে হি ওয়াজ দ্য ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার। তারপর কয়েক বছর পরে আমাদের কোম্পানিতে একটা স্পেশালিস্ট পজিশন তৈরি হয়, যেটা কিনা সাপ্লাই চেইন ডিরেক্টর। তো তখন আমাদের যিনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন মিস্টার আলডো সেগ্রিস্ট, উনি বলেন যে এই পজিশনটায় হি ফাইন্ডস ইনস্টেড অফ পিকিং সামবাডি ফ্রম দ্য ইন্ডাস্ট্রি, যে নকিবকে আমরা এখানে দিতে চাই, বিকজ ওর যে স্ট্রং ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডটা আছে, ইফ হি গেটস এ গুড এক্সপোজার অফ সাপ্লাই চেইন, বিদেশ থেকে যদি করে আসে, হি ক্যান বি দ্য বেস্ট সাপ্লাই চেইন ডিরেক্টর। তো নকিব ভাই নেসলেতে 3টা ইম্পর্টেন্ট রোলে কাজ করেছেন। এক হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার, সেকেন্ড উনি ফর লং টাইম উনি সাপ্লাই চেইনকে নেতৃত্ব দিয়েছেন পুরো নেসলের, এবং পুরো নেসলের যে ইআরপি ইন্টিগ্রেশন এবং ক্রস ডিপার্টমেন্টাল যে ইন্টিগ্রেশনটা একটা সুতোয় গাঁথা, সেটা কিন্তু নকিব ভাইয়ের লিডারশিপে তখন হয়। কমার্শিয়াল সাইডে আমরা ছিলাম, মার্কেটিং সেলসে। পরবর্তীতে ওনার লাস্ট ইনিংসটা উনি কিন্তু ব্যাটিং করেছেন যখন, তখন হি ওয়াজ দ্য কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর, ভেরি ইম্পর্টেন্ট। এবং উনি তখন সবচেয়ে সুটেড মানুষ ছিলেন ফর দ্যাট পজিশন, বিকজ ওনার যে নেটওয়ার্ক, ওনার যে পাবলিক রিলেশন, ওনার যে মানে অ্যাকসেপ্টেন্স, এক্স্যাক্টলি দ্য ওয়ার্ড, ওনার যে অ্যাকসেপ্টেন্স, এটা তো আনপ্যারালাল। সো উনি 3টা ডিফারেন্ট হ্যাট উনি পড়েছেন নেসলেতে সহকর্মী হিসাবে। মানে ওনার কাছে কখনো, উনি তো ডিরেক্টর পজিশনে ছিলেন আমার যত এন্টায়ার টাইমটাই, ডিভিশন হেড। ওনার কাছে যাওয়া ওপেন ডোর পলিসি, ওনার কোনো ব্যুরোক্রেসি নাই। হি ইজ ভেরি ডাউন টু আর্থ, অলওয়েজ হেল্পিং। যখনই কোনো সাহায্য লাগবে, আর কখন ফোন করছি, কখন ওনার কাছে যাচ্ছি, এরকম কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। অসাধারণ। হি ওয়াজ অলওয়েজ অ্যাক্সেসেবল। জি, একটু বেশি বলে ফেললে বোধহয়। এইবার আপনার কাছে একটু জানতে চাই, সিনিয়রের কাছেও ভাই, সবচেয়ে জুনিয়রের কাছেও কিন্তু নকিব ভাই। বাহ, চমৎকার। এই যে এত চমৎকার করে বলছিল, সদ্য জয়েন করেছে একজন, ওনার মূল্যায়নটা একটু শুনি আপনার কাছে। আশরাফ ভাই বা তাজ ভাই যেভাবে বলি না কেন, ওনার মূল্যায়নটা একটু আপনার কাছে শুনি। হাউ ওয়াজ হি অ্যাজ অ্যান এমপ্লয়ি? আশরাফ বিন তাজ আমাদের, আমরা কলিগ ছিলাম, বাট আমরা উই আর ভেরি গুড ফ্রেন্ডস। যদিও আমার হয়তো অনেক জুনিয়র, কিন্তু আমরা কখনো সিনিয়র জুনিয়র এই রিলেশনটা ছিল না আমাদের সাথে। আমরা খুবই ফ্রেন্ডলি ছিলাম এবং প্রত্যেকটা কাজে আমরা কিন্তু একসাথে কাজ করতাম। উনি মার্কেটিং ছিল, সেলস ছিল একসময়, পরে মার্কেটিংয়ে ট্রান্সফার হয়, এবং মার্কেটিং খুব ইম্পর্টেন্ট কিছু প্রজেক্টস আমরা লঞ্চ করেছি। প্রোডাক্টের নাম আমি বলছি না, বিকজ অনেক আছে, বাট নেসলে বাংলাদেশের আমি বলবো নতুন প্রোডাক্ট লঞ্চিংয়ের ব্যাপারে এবং মার্কেটিং পলিসি এবং প্রসিডিউরস, যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু ইস্যুস ছিল, যেগুলো আশরাফ বিন তাজের হাত ধরে হয়েছে। আমরা খুবই, এখনও আমরা ওকে মিস করি, আশরাফ বিন তাজকে মিস করি, এবং সে একজন সাকসেসফুল বিজনেসম্যান আজকে এই মুহূর্তে। এবং আমি বলবো যে নেসলের এক্সপিরিয়েন্স এবং পরবর্তীকালে অন্যান্য কোম্পানি এক্সপিরিয়েন্স সে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে তার প্র্যাকটিক্যাল জীবনে, এবং আজকে সে আলহামদুলিল্লাহ অনেক বড় একজন ব্যবসায়ী এখন উনি। চমৎকার। এটা আমাদের জন্য বিশাল আনন্দের একটি বিষয়, এত পুরনো একটি সম্পর্ক নতুন করে উপস্থাপনের একটা সুযোগ পেয়েছি। একটা বিষয় একটু না জেনে বিদায় দেওয়া যাচ্ছে না, আপনি জাস্টিফাই করে যাবেন ঠিক কিনা। কর্পোরেট ওয়ার্ল্ড অপেক্ষাকৃত একটু কাঠখোট্টা, খুব হিসেব করা, একদম বাধা ধরা নিয়মের মধ্যে চলতে হয়। উপরন্তু আপনি যখন সঙ্গীতের মানুষ, আপনি অনেক বেশি উদার, এই দুইয়ের মাঝে ব্যালেন্স কি করে করতেন? খুব সুন্দর প্রশ্ন। আসলে আমি অলওয়েজ মনে করি যে কর্পোরেট ওয়ার্ল্ড এবং মিউজিক ওয়ার্ল্ড, এটার মধ্যে কিন্তু অনেক মানে আছে, মানে সিমিলারিটিস আছে আমার দৃষ্টিতে আর কি। সো আমি মনে করি যে এখানে
ক্রিয়েটিভিটির একটা ব্যাপার আছে যেটা আমার কাছে অনেক হেল্প করেছে। আমি যেহেতু ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করি, সেটা আমার প্র্যাকটিক্যাল লাইফে এসে, কর্পোরেট লাইফে এসে অনেক হেল্প করেছে। আর হচ্ছে যে মানুষের সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ স্কিলসটা, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের বিজনেসের ক্ষেত্রে। সেটাও আমার কাছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টার্স মনে হয়, সেটা আমার খুব হেল্প করেছে। আর সবচেয়ে বড় কথা যে মানুষের সাথে মানুষের যে একটা সম্পর্ক, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোম্পানিতে মানুষ। যত কিছু আপনি টেকনোলজি অ্যাডপ্ট করেন না কেন, প্রসেস অ্যাডপ্ট করেন না কেন, আলটিমেটলি ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেখানে মানুষ তৈরির যে ব্যাপারটা আছে সেটা খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছি আমি এখানে, সেটাও কিন্তু অনেক হেল্প করেছে আমার। এখানে আমি একটা জাস্ট পয়েন্ট অ্যাড করি, নকিব ভাইকে আমরা কেউ কখনো স্ট্রেসড দেখিনি, আমরা কিন্তু স্ট্রেসড। নকিব ভাই আমরা কখনো দেখি নাই যে উনি খুব মানে দুশ্চিন্তায় আছেন, এবং একটা কিন্তু উনি আমাদেরকে বলতেন যে ওনার একটা বড় স্ট্রেস রিলিভার ছিল কিন্তু ওনার মিউজিক। উনি বলতেন যে সারাদিন কাজের পর উনি যখন ওনার প্র্যাকটিস প্যাডে যেতেন, ওনার সব কিছু দুই মোচা চলে যেত। তো উনি অফিসে কখনো আমি ওনাকে টেম্পার লুজ করতে দেখিনি, কখনো মেজাজ খারাপ করতে দেখিনি, কখনো কাউকে গালমন্দ করতে দেখিনি। আমরা সারাক্ষণ কিন্তু একটা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ একটা ফুরফুরে মেজাজে থাকতেন আমরাও। জি, ওয়ান্ডারফুল টিম ওয়ার্ক ছিল, ওয়ান্ডারফুল টিম ওয়ার্ক। মানে সেক্ষেত্রে কেন গান গাইতে বললে গেয়ে ফেলতেন, সেক্ষেত্রে কেন মিউজিকটা আপনার মধ্যে সংক্রমিত হলো না? এটা না হয় একদিন আমরা প্রচুর হামিং। ইভেন আমার রুমে একটা গিটার থাকতো অলওয়েজ, যখনই একটু আমরা স্ট্রেস কোনো ইস্যু হতো আমরা গিটার নিয়ে বসে সবাইকে ডাক দিতাম, আমরা গান করতাম। এরকম একটা এনভায়রনমেন্ট ছিল আমাদের। কি চমৎকার। জনাব আশরাফ বিন তাজ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার এসেছেন। দেখা হবে ইনশাআল্লাহ, দেখা হবে ইনশাআল্লাহ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ঈদ মোবারক। ঈদ মোবারক। এই যে চমৎকারভাবে জীবনের প্রায় প্রত্যেকটি অধ্যায়ের সম্পর্কগুলো আপনি পালন করে গেছেন, কর্পোরেট সহকর্মীদের সাথে এত চমৎকার আপনার সৌহার্দ্য, এবং জীবনের বিভিন্ন পর্যায়ে এরকম প্রচুর মানুষ এসছেন আপনার ব্যাপারে, যার কাছেই আমরা গেছি, যার কাছেই জিজ্ঞেস করেছি, কেউ ইতিবাচক ছাড়া ভিন্ন কোনো কথা বলেননি, এবং সবার কাছে একটা বিষয় জানতে পেরেছি, হ্যাঁ নকিব ভাই হাসি খুশি মানুষ। এটার কি কোনো সিক্রেট আছে কিনা এটা জানবো। আসলে কি আমি জীবনটাকে খুব অন্যভাবে দেখি, কারণ আমি মনে করি যে আমরা তো খুব স্বল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি, তাই না? কয় বছর আমরা বাঁচবো, কারণ আমার তো এক সময় যেতে হবে। কাজেই এই অল্প সময়ের জন্য আমরা কেন স্ট্রেসফুল হব? আমরা চেষ্টা করি যতটুকু আমরা পারি নিজেদেরকে সুন্দর একটা সময় নিয়ে কাটাতে আর কি। সো এই জন্য আশরাফ যেটা বলছিলাম, কখনো স্ট্রেস আমি যেহেতু আমার মিউজিক খুব হেল্প করেছে মিউজিকটা আমাকে অবশ্যই, তারপরেও আমি মনে করি যে আমার তো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে একটা পারপাস নিয়ে, তা আমরা সেটা নিয়ে থাকবো, অসুবিধা কি। এই পর্যায়ে আরেকটা গান শুনতে চাই। কি গান শুনতে চান বলেন? আপনার তো প্রচুর কালজয়ী গান আছে, এর মধ্যে যদি ভালো লাগে জ্যোৎস্না রাতে, এটা যদি হয়ে যায়। অবশ্যই হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। শিশে বাতাস হয়ে কিষানির মন ছুঁয়ে যেতে ভালো লাগে, রোদ হয়ে ওই পাখির ডানা ছুঁয়ে খেলতে ভালো লাগে, রোদ হয়ে ওই পাখির ডানা ছুঁয়ে খেলতে ভালো লাগে, জ্যোৎস্না রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে ধানের শীষে
সে পথে জামির মুকুল পড়ে আছে পাকা লাল বটল। আমার জানালায় উদাস দুপুর কবিতার বই খুলে দেখছি, গায়ের সে পথে জামের মুকুল পড়ে আছে পাকা লাল বটল। এক গরুর গাড়ি সেই যে পথে ক্রান্তির ছাপ রেখে চলছে, ভালো লাগে জ্যোৎস্না রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে, ধানের শীষে বাতাস হয়ে কিষানির মন ছুঁয়ে যেতে। সেগুন কাঠের ওই দরজা ভেঙে বিকেলের দেশে থামলে, আমার কবিতা সুখ সারি হয়ে মগ্ন চেতনার শীষ দেয়। সেগুন কাঠের ওই দরজা ভেঙে বিকেলের দেশে থামলে, আমার কবিতা সুখ সারি হয়ে মগ্ন চেতনার শীষ দেয়। আমি পিয়ানোতে হাত রেখে ভালো লাগা সব ধরে রাখছি, ভালো লাগে জ্যোৎস্না রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে, ধানের শীষে বাতাস হয়ে কিষানির মন ছুঁয়ে যেতে, ভালো লাগে রোদ হয়ে ওই পাখির ডানা ছুঁয়ে খেলতে, ভালো লাগে রোদ হয়ে ওই পাখির ডানা ছুঁয়ে খেলতে, ভালো লাগে জ্যোৎস্না রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে, ধানের শীষে বাতাস হয়ে কিষানির মন ছুঁয়ে যেতে। তুতুরুরুরু 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 নকিব খান, আরো একজন অতিথি আছেন আমাদের সাথে, আপনার খুব কাছের মানুষ, যার উপর আস্থা আপনি করেছেন, তিনি আপনার উপর আস্থা করেছেন, আস্থা করে অনেকটা পথও চলার একটা সুযোগ হয়েছে, এবং আপনার যে জগতে বিচরণ সেই জগতে তারও বিচরণ। আচ্ছা, আমন্ত্রণ জানাতে চাই আমাদের পরবর্তী অতিথিকে, শ্রদ্ধেয় শহীদ মাহমুদ জঙ্গি। ও মাই গড, ঈদ মোবারক জঙ্গি ভাই, আসসালামু আলাইকুম। ইটস ওয়ান্ডারফুল সারপ্রাইজ, আজকে সারপ্রাইজ দেখছে আমাকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, ইনশাল্লাহ। আপনাকে দেখে মনটা আরো ভালো হয়ে গেল। তোমার সবসময় নকিবকে সবসময় দেখলেই তো ভালো লাগে, হাসি খুশি মানুষ। আচ্ছা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খুব স্বাভাবিকভাবে একজন গীতিকারের যেটা হয়, তিনি যখন গানটা লেখেন কিছু একটা চিন্তা করে, কল্পনা করে, ভেবে লিখেন, কিংবা কারো লিপে হয়তো গানটা চিন্তাও করে নেন। এরকম
কতবার হয়েছে যে লিখছেন আর নকিব ভাই চেহারা ভাসছে? না, আমরা অনেক কাজ কিন্তু একসাথেই করেছি, মানে একসাথে বসে লেখা, একসাথে বসে শুরু করা, এরকম অনেক গানই আছে। আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম আমরা তাই ম্যাক্সিমাম করেছি। আমরা তাই করেছি। কিছু কিছু গান হয়তো আমি আগে লিখেছি, পরে দিয়েছি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে আবার দুজন আলাপ করে ওটাতে কিছু এদিক ওদিক করা, এগুলো আমরা করেছি, এগুলো এখনও করি। যেটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমার কাছে মনে হয়েছে আর কি, ধরেন আমরা তো সেই 70 দশক থেকে লিখছি, গান করছি একসাথেই, চট্টগ্রামে তো একসাথে বড় হয়েছি, সে আমার 3 বছর জুনিয়র। তো একসাথে বেড়ে ওঠার মধ্যে তখনও দেখেছি আমি একটা গান নিয়ে নকিবের যে চিন্তা ভাবনা করতো সুর নিয়ে, এখনোই তাই। বাহ। আপনি বুঝতে পারবেন না যে এটা ওই আগের গানের সাথে মিলালে মনে হবে না যে কোনো পরিবর্তন আছে, কিন্তু এখনও ওটা এখনও আধুনিক, যেটা এখনও করছে সেটা এখনকার জন্যই। তো মজার কিছু ঘটনা আছে, একটা এখানে আমি একটু শেয়ার করতে চাই। 1952 সালে জাল ছবি, সিনেমার নাম জাল, সঙ্গীত পরিচালক হচ্ছে শচীন দেববর্মন। উনি একটা গান করলেন, ইয়ে রাত ইয়ে চাঁদিনী। হ্যাঁ, তো গানটা সেই সময় তালাত মাহমুদ, রফিরা হচ্ছে গায়কদের মধ্যে একেবারে সেরা গায়ক আর কি, ওদেরকে ডাকবে, এবং গানটা তালাত মাহমুদের কণ্ঠের জন্য সবাই বলছে এটা ঠিক আছে, কিন্তু উনি ডাকলেন হেমন্ত মুখার্জিকে। হ্যাঁ, এবং ওই গানটা হিট, এমন হিট, হেমন্ত মুখার্জি বললো যে ওটা বোম্বে শহরে আমাকে থাকার ব্যবস্থাটা করে দিয়েছে। হ্যাঁ, ওই একটি গান, ওই গানেই সে সারা ভারতে প্রথম হেমন্তের হিট হলেন। আচ্ছা, কিন্তু ওই শচীন দেববর্মন কাউকে না দিয়ে ওইটা হেমন্তকে দিলেন। এটা বলছি এখন আমি নকিব খানের জায়গায় আসছি। আমরা একটা গান লিখেছিলাম, গানটা ছিল এই, আমি প্রেম গোলাপ হয়ে ফুটেছি, আমি রিক্ত হয়ে ঝরে পড়েছি, তুমি ফুল দিয়ে মরেছিও না। তো এটা নকিব গজল আকারে সুর করছে। তো গজল আকারে সুর করার পর তখন আমি হয়তো ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটিতে, আরও তখন কলেজে ফার্স্ট ইয়ার এরকম, বা আমি সেকেন্ড ইয়ার, সে কলেজে ফার্স্ট ইয়ারে। তো আমি বললাম যে নকিব কাকে দিয়ে গাওয়া গানটা? বলছে এটা আমাদের এই যে গজল গায়কের নাম কি ছিলেন, এটা নিয়াজ মোহাম্মদ চৌধুরীকে গাওয়ালে খুব ভালো হবে। তা আমরা কিন্তু তখন নিয়াজ মোহাম্মদ চৌধুরীর আশেপাশেও নেই, চট্টগ্রামে থাকি, আমাদেরকে কে চিনে? তা বলছি তুমি ওর ধরবা কেমনি? বলে হয়ে যাবে কোনোদিন না কোনোদিন দেখা হবে। তো এই করতে ওই গানটা শেষ পর্যন্ত নিয়াজ মোহাম্মদ চৌধুরীর সাথে দেখা হয়নি, গাওয়া হয়নি, ওর এক বন্ধু গায়ক ওর থেকে জোর করে নিয়ে চলে গেছে। তারপরে সে গানের ভাগ্যে কি জুটলো? এটা এখন রিলিজ হয়নি, গানটা আমার এক বন্ধু করেছে, আব্দুল্লাহ মাহমুদ, অস্ট্রেলিয়া থাকে, ও খুব জোর করে আর কি করতে চাইছে। এরকম ওর কাছে আমার অনেক গান রয়ে গেছে আর কি, যেগুলো ধরেন এই অমুকে গাইবে করে আছে আর কি। তো ওই যে যার কণ্ঠে, এটা বলতে চাচ্ছি, এটা যার কণ্ঠে যেটা যাবে গান, সেই ব্যাপারটা যেমন আগেরকার সুরকাররাও জানতেন যে এই গানটা আমি ওকে দিয়ে গাওয়াবো, ঠিক একই জিনিসটা নকিব জেনে করেছে কি না জেনে করেছে জানি, কিন্তু সেও করতো যে এই গানটা ওর কাছেই যাবে, ওর কণ্ঠেই যাবে। এখনো তাই করি। একজন সঙ্গীত শিল্পী হিসেবে এই কলটা কিন্তু সত্যিকার অর্থেই খুব জটিল কঠিন একটি কল, কারণ আপনি দেখছেন গানটা চমৎকার, আপনি দেখছেন এর সঙ্গীত আয়োজন চমৎকার, আপনি দেখছেন গায়কি যদি একটু এতে দেয়া যায় অসাধারণ কিছু হবে, আরেকজনের কথা ভেবে নেওয়াটা খুব মুশকিল। আচ্ছা, এখানে আমি একটা বলি যেটা সবাই জানবে আর কি, যেমন হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়, এটা গানটা করতে বেশিক্ষণ সময় লাগেনি, 5 মিনিট বা 10 মিনিট, খুবই অল্প সময়ের মধ্যে, সবচেয়ে কম সময় লেগেছে, একসাথে বসেই করা। তো এখন কাকে গানটা গাওয়ানো হবে? যাকে দিয়ে গাইয়েছে সে তো বাংলা গানই গায়নি কোনো সময়, জীবনের প্রথম বাংলা গান করেছে, বগি ভাই, ফয়সাল সিদ্দিকী বগি, কিন্তু তার গলায় এত সুন্দরভাবে গানটা গিয়েছে, মানে চিন্তার বাইরে, যে মনে হচ্ছে ওটা সে না গাইলে এই জায়গায় আসতো না। বাহ, কি চমৎকার আপনাদের ভাবনা, এবং কি চমৎকার করে আপনারা মানুষগুলোকে একদম আলাদা করতে পারেন। এটা বোধহয় হয়ে যায় না, গুণী মানুষের এই গুণটা থাকে। সেক্ষেত্রে একটু জানতে চাই, এতগুলো কাজ নকিব ভাইয়ের সাথে করা হয়েছে, আপনি বলছিলেন যে অনেকগুলো কাজ করেছেন, মানে বিষয়টা কি হয়ে গেছে নাকি যখন লিখতেন তখন কেন জানি নকিবের সাথে যেহেতু আর্থিক একটা সম্পর্ক ছিল, নকিবের জন্য লিখছি, বিষয়টা এরকম? এটা হচ্ছে কি, আমরা যখন গান লিখি, আমার বিষয় তো বলতে পারি, যখন বাচ্চু গান চাইছে, এখন বাচ্চুর জন্য তো বাচ্চুর মতো করেই লিখছি না, একটা জিনিস এসে যায়, যেমন বাচ্চু যখন গান চায় তখন ওটা একদিন ঘুম ভাঙা শহরে বের হয়ে যায়, ওরকমই যে একটু রক ধাঁচের গান। নকিবের জন্য আমি ওইভাবে চিন্তা করি না, কারণ নকিবকে যেটাই দিই না কেন সে ওটাকে করে ফেলে। যেমন সে হৃদয় কাদাকে মাটির কোনো মূর্তি নেই, এটা যেমন করেছে। তারপর একটা গান আছে আমাদের আলো ছায়াতে তুমি, একবারে মেলোডিয়াস গান, তো ওটার সাথে এটার কোনো মিল নাই।
আবার তোরে পুতুলের মতো করে সাথে ধরেন সে ওরে ছোট্টবেলার সাথীর সাথে কোনো মিল নাই, এই বিভিন্ন ধরনের গান সে করতে পারে। তো এটা একটা সুবিধা আছে গীতিকারদের জন্য, যে আমি যেভাবেই দিব সেটা সে করতে পারবে। এই জিনিসটা আবার বাচ্চুরও ছিল, বাচ্চুও সব ধরনের গান করতে পারতো। এটা চট্টগ্রামের যারা আছে তাদের জন্য এটা জানি না, ইভেন অনেকে আছে না ওয়ান টেক, মানে আমি হয়তো খুব এই ধরনের সুর করি, একটু ক্লাসিক্যাল সুর করি, তার বাইরে যেতে পারে না, এরা কিন্তু তা না। তো আমি তো অনেক সময় বলি আমাদের এখানে অনেক ভালো ভালো সুরকার আছেন, এই যে আমাদের এখানে ফুয়াদ নাসের বাবু ভাই আছেন, আমাদের এই পিলু খান আছেন ওর ভাই, তারপর আমি বলবো যে বাপ্পা মজুমদার, এরা সবাই কিন্তু আরও অনেকে দক্ষ দক্ষ সুরকার। আমাদের আগের জেনারেশন বললামই না, আমি আহমদ ইমতাজ বুলবুল বা আলুদ্দিন আলী এদের কথা না বলে যারা এখন কাজ করছে তাদের কথাই বলছি, পার্থ বড়ুয়া, এদের একটাই দুর্ভাগ্য আমি বলবো যে এরা বাংলাদেশে জন্মেছে। এরা যদি ভারতে জন্মাতো তাহলে সারা ভারত এদেরকে চিনত। নিঃসন্দেহে, নিঃসন্দেহে, কারণ ওনাদেরকে এখনই দেশ অতিক্রম করে গেছেন ওনারা। বাংলা গান যারা পছন্দ করেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনেন, বাংলা ব্যান্ড গানের প্রতি যাদের আগ্রহ রয়েছে, সবাই নিজ তাগিদেই ওনাদের খুঁজে নিয়েছে। তবে এখানে আমি আরও একটা কথা বলি ব্যান্ডের ব্যাপারে, সেটা হচ্ছে আমি একটা কথা বলে থাকি যখনই সুযোগ পাই সেটা বলি, সেটা হচ্ছে যে ধরেন এই যে নকিব খান যাচ্ছে আমেরিকায়, কাদের দাওয়াতে যাচ্ছে? বাংলাদেশি বাঙালিরা যারা ওখানে থাকে তাদের দাওয়াতে, ঠিক আছে? বাংলাদেশের শিল্পীদেরকে অন্য দেশের নাগরিকরা দাওয়াত করে নিয়ে গেছে খুব কম, এবং এটা শুরু হয়েছে প্রথমে যাদেরকে নিয়ে গেছে তারা হচ্ছে ব্যান্ডকে ধরেন ভারতের নাগরিকরা, ভারতীয় বাঙালিরা এখান থেকে দাওয়াত করে ভারতে নিয়ে গেছে। তো ওই ক্ষেত্রে আমি বলি যে বাংলা গান প্রথম রপ্তানি হয়েছে ব্যান্ডের মাধ্যমে। রাইট, নিঃসন্দেহে। একটু নকিব খান আপনার কাছ থেকে জানতে চাই, এত চমৎকার লেখা তিনি লিখছেন, নিশ্চয়ই খুব কাছে থেকে লোভী হয়। ভালো লেখা দেখলে যে কোনো শিল্পীর লোভ হওয়ার কথা, যে এত চমৎকার একটা গান আমি কেন না। এই তাগিদ থেকে কি এতগুলো গান একসাথে করা, নাকি এর পিছনে অন্য কোনো গল্প আছে? অ্যাকচুয়ালি জঙ্গি ভাইয়ের সাথে যখন আমরা কাজ করি সে টোটালি ডিফারেন্ট, মানে ওনার লেখা, ওনার ভাবনা সে টোটালি ডিফারেন্ট। আমি মনে করি এটা একটা ফিলোসফি, প্রত্যেকটা গানের মধ্যে একটা ফিলোসফি থাকে। যেমন হৃদয় কাদামাটি কোনো মূর্তি নয়, আজ যে শিশু, এই গানগুলো কালজয়ী গান, এবং ওটার প্রত্যেকটার মধ্যে একটা কিন্তু মেসেজ আছে। কাজেই জঙ্গি ভাইয়ের গান মানে ইটস ডিফারেন্ট থিং। এই জন্য আমরা সবসময় ওনাকে অন্যভাবে দেখি, এবং গান সুর করতেও মানে খুব চিন্তা করে শুরু করি। যদিও হৃদয় কারণে খুব সহজে শুরু হয়ে গেছিলো, বাট আমার মনে হয় যে এটা সব আজ জানলাম মাত্র 5 মিনিটে, মানে আমি চিন্তা করছিলাম কি করে সম্ভব 5 মিনিটে এরকম চমৎকার একটি গান তৈরি করে ফেলা। আর একটা গান আছে যে কিছুদিন আগে রিলিজ হয়েছে, ওইভাবে রিলিজ করা হয়নি আনুষ্ঠানিকভাবে, সাধারণভাবে, যে সাদা কালো নয় বাদামি। এটা বর্ণ বৈষম্যবাদের বিপক্ষে একটা গান, মনে হবে যে প্রেমের গান শুনছেন, কিন্তু আসলে বর্ণবাদের বিরুদ্ধে গান। তো এই গানটা আবার কিন্তু একদিন হয়নি, এটা বেশ কিছুদিন সময় লেগেছে। আমি লিখেছি, শুরু হয়েছে, আবার একটু চেঞ্জ হয়েছে, আবার শুরু হচ্ছে, আবার একটু চেঞ্জ হয়েছে, এইভাবে করতে করতে পরে রেনেসা গাইলো, রেনেসার সাথে ওটাতে এই লিটাও ছিল, পিলুর সুর। রাইট। শহীদ মোহাম্মদ জঙ্গি, এক কথায় যদি নকিব খানকে বলতে হয় কি বলবেন? এক লাইনে তো আসলে বলা খুব মুশকিল, তারপর যদি গীতিকারের এক লাইনে বলতে পারাটা উচিত, আমরা চাই। কঠিন পরীক্ষা। সে ভার্সেটাইল অভিজাত সুরকার। বাহ, সব জুড়ে দিয়েছে এক লাইনের মধ্যে, আসলে দারুণ। অসংখ্য ধন্যবাদ শহীদ মোহাম্মদ জঙ্গি আপনাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাদের এই হাসি খুশি সম্পর্ক আরো শত সহস্র বছর থাকুক। দোয়া করবেন। দর্শক যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং আজকে যমুনা টিভি আমাকে এখানে দাওয়াত করেছেন, ওনাদেরকে ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ জঙ্গি ভাই, ধন্যবাদ। প্রচুর সংখ্যক গীতিকারের সাথে যেহেতু আপনার কাজ করার সুযোগ হয়েছে, তাদের গান করার একটা সুযোগ আপনার হয়েছে, নিশ্চয়ই এমন গান প্রচুর রয়েছে যা তাদের কাছ থেকে অনুরোধ থাকে যে কোনো জায়গায়, যে কোনো আয়োজনে গাইবার। এমন কোনো গান যদি এই মুহূর্তে আমাদের শোনানো যায়? হ্যাঁ, আমার কাছে অবশ্য আসিফ ইকবালের একটা অনুরোধ আছে, ওর লেখা একটি গান, তুমি এলে পায়ে পায়ে, গানটি শোনানোর জন্য। আমরা গানটা শুনে ফেলি। ছুঁয়ে যায় ফুলে ফুলে ভরা আকাশবন, নদী যে কয়ে যায় নীল সুরে কয়ে যায় ভালোবাসা।
ভালোবাসা ভালোবাসা অনুপম। তুমি এলে পায়ে পায়ে জোছনা ছুঁয়ে যায়, ফুলে ফুলে ভরা আকাশবন। নদী যে কয়ে যায়, নীল সুরে কয়ে যায়, ভালোবাসা ভালোবাসা অনুপম। তুমি এলে পায়ে পায়ে জোছনা ছুঁয়ে যায়, ফুলে ফুলে ভরা আকাশবন। স্বপ্নে ভাসলে কিছু কথা বললে, বুকে দারুণ ওঠে ঝড়। হাওয়া এসে যেন ভালোবেসে সাজায় নীল ছোঁয়া প্রহর। স্বপ্নে ভাসলে কিছু কথা বললে, বুকে দারুণ ওঠে ঝড়। হাওয়া এসে যেন ভালোবেসে সাজায় নীল ছোঁয়া প্রহর। এ যেন কিসের বন্যা ধারায় মনটা হারিয়ে যেতে চায়। তুমি এলে পায়ে পায়ে জোছনা ছুঁয়ে যায়, ফুলে ফুলে ভরা আকাশবন। সুর তুলে দুটি চোখ বুঝলে, তুমি মন জুড়ে থাকো। প্রিয় সুর তুলে দুটি চোখ বুঝলে, তুমি মন জুড়ে থাকো। জোনাকিরা জ্বলে নিভে যায় যখন, তখন তুমি থাকো। এ যেন কিসের বন্যা ধারায় মনটা হারিয়ে যেতে চায়। তুমি এলে পায়ে পায়ে জোছনা ছুঁয়ে যায়, ফুলে ফুলে ভরা আকাশবন। নদী যে কয়ে যায়, নীল সুরে কয়ে যায়, ভালোবাসা ভালোবাসা অনুপম। তুমি এলে পায়ে পায়ে জোছনা ছুঁয়ে যায়, ফুলে ফুলে ভরা আকাশবন। ও নিশ্চয়ই এরকম পছন্দের গানগুলো দর্শকদের কাছে সমাদৃত বা শ্রোতাদের কাছে। নকিব খান, প্রথম অ্যালবাম আপনার, একটু বলবেন এই গল্পটা কিভাবে? একটা বিশাল সাহসেরও ব্যাপার প্রথম অ্যালবাম কি সোলো অ্যালবাম না ব্যান্ডের অ্যালবাম? ব্যান্ড অ্যালবাম দিয়ে শুনি, তারপর সোলোতে যাব। প্রথম অ্যালবাম হচ্ছে আমাদের সোলসের অ্যালবাম, সোলসের সুপার সোল, যেটা প্রথম বেরিয়েছে আমার প্রথম বাংলাদেশের প্রথম ব্যান্ডের অ্যালবাম এটা। এবং যেটা বলেছিলাম যে আমি 1974-এ সোলসে জয়েন করি এবং মৌলিক গান গাওয়া শুরু হয়, তখন মৌলিক গান তৈরি হওয়া শুরু হয়। আসলে তখনকার গানগুলো এখনও সবার মুখোমুখি ফিরে, এই মুখরিত জীবনের চলার বাঁকে মন শুধু মন ছুঁয়েছে, কিন্তু আমার বড় ভাইয়ের সুর এবং লেখাটা আমার। তো আমরা দুই ভাই কো ক্রিয়েশন বলা হয়, আমি এক লাইন লিখছি, উনি সুর করছে, এভাবে গানটা তৈরি হয়েছিল। সো তারপরে ভুলে গেছো তুমি, তোরে পুতুলের মতো করে সাজিয়ে, এই গানগুলো কিন্তু এখনও পর্যন্ত মানুষের কাছে জনপ্রিয়। এবং কাজেই তখনকার এটা আমি বলছি যে আমার গানগুলো শুরু হয় 76, 77, 78, ওই সময়কার সময় গানগুলো তৈরি হয়। তো সেই সময়কার ভাবনা, এটা খুব ইন্টারেস্টিং একটা পার্সপেক্টিভ আমি বলবো। তখন বাংলাদেশের যে অবস্থা, তখন বাংলা গানের যে
বিশেষ করে বাংলা ব্যান্ড বা পপ, তখন পপ সঙ্গীত বলতো, পপ ব্যান্ড মিউজিক বলতো, তখনকার আমলের যে ধারাটা ছিল, সো সেই ধারাটা থেকে না আমরা সম্পূর্ণ বিপরীত ধারা গিয়েছি। কারণ আমরা একটা মেলোডি বেসড সুর হিসাবে আমরা তো চিন্তা করছিলাম। তো তখনকার আমলে, তখন যদিও আমার যে বয়সটা অনেক কম ছিল, বাট ওই বয়সে ওই চিন্তাটা আসাটা কিন্তু খুব স্বাভাবিক ছিল না। কেন জানি আমার মনে হয়েছিল যে বাংলা গান যদি বাংলা গানের মতো না হয় তাহলে আসলে বাংলা গানটা টিকবে না। সেই জন্যই সোলসে যে গানগুলো আমরা শুরু করেছি খুব মেলোডি বেসড, এবং যেহেতু আমরা ওয়েস্টার্ন সাথে ব্যান্ড করছি, ওয়েস্টার্ন মিউজিকের সাথে আমরা খুব বেশি অ্যাটাচ এবং এক্সপোজ, তার সাথে একটা সম্মিলন ঘটানো, মেলবন্ধন ঘটানো, এবং ওয়েস্টার্ন হারমোনি এবং ইস্টার্ন মেলোডির সাথে, সেটা আমরা চেষ্টা করেছি। তার ফলাফলও কিন্তু চমৎকার। এই যে এত বছর পরেও প্রত্যেকটি গান এখনো আধুনিক, এখনো সমানভাবে জনপ্রিয়। নকিব খান, আপনার সাথে গান একদম ওতপ্রোতভাবে জড়িত। আড্ডা তো আমাদের চলবে, গল্প আপনার জীবনের জানবো, আরেকটা গান শুনতে চাই। ডেফিনেটলি, শিওর, থ্যাংক ইউ। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়, দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়, দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। সুখের দিনে ভালোবাসা দেয় যে কতজন, উড়ে দেয় যে কতজন, কাছে আসে ভালোবাসে দেয় যে ভরে মন, উড়ে দেয় যে ভরে মন। সুখের দিনে ভালোবাসা দেয় যে কতজন, কাছে আসে ভালোবাসে দেয় যে ভরে মন, দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়, দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। দুঃখের দিনে কাছে আসে পথ ভুলে কি কেউ, ওরে পথ ভুলে কি কেউ, একা ঘরে পড়ে রবে জানবে না তো কেউ, ওরে জানবে না তো কেউ। দুঃখের দিনে কাছে আসে পথ ভুলে কি কেউ, একা ঘরে পড়ে রবে জানবে না তো কেউ, দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়, দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়।
আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। আরেকজন আছেন যে যার সাথে আপনার সমসাময়িক সময়ে এই অঙ্গনটা শেয়ার করা হয়েছে, কাজ করার সুযোগ হয়েছে, আমাদের মাঝে আছেন তিনি। আমন্ত্রণ জানাতে চাই আমাদের ফিডব্যাক ব্যান্ডের দলনেতা, আমাদের সবার প্রিয় ফুয়াদ নাসের বাবু। অনেকগুলো পরিচয় আছে, সঙ্গীত পরিচালক, আর কি বলবো জানি না, আমার বড় ভাই সেই হিসাবে স্বাচ্ছন্দ্যের জায়গায়। Oh my God, বাবু ভাই, আই এম সো অনার্ড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত প্রিয় সুরকার, কম্পোজার। আপনি আমার অনেক প্রিয়। কেমন আছেন আপনি? বলেন, ঈদ কেমন কাটছে? বেশ ভালোই কাটছে। আপনাদের সাথে দেখা হলে একরকম শান্তি লাগে যে আপনাদের হাতে যে আলোকবর্তিকা ছিল, যা আমাদের পথ দেখিয়েছে, তা এখনো জলে আছে। এটা একটা বিশাল স্বস্তির জায়গা, কারণ আশেপাশে তো অনেক নয়েজ হয়। নয়েজের মাঝ থেকে এখনো আমাদের কানগুলো এমন হয়েছে যে আমরা ফিল্টার আউট করতে পারি না। সেটা আমরা মাঝে আলোচনা করেছি, তখন খুব সহজ সরল ছিল বিষয়গুলি, এখন সেরকম নাই, একদম কঠিন হয়ে গেছে। প্রথম আপনাদের সাক্ষাৎ কি করে হয়? প্রথম কোথায় দেখা হয়? চট্টগ্রামে দেখা ছিল। তখন নকিবের ঢাকা আসেননি, তখন আমরা সোলসে ছিলাম। আমরা ওনার ঢাকা থেকে গিয়েছিলাম তখন দেখা আর কি। তারপর তো ঢাকার ব্যান্ড মানে স্বাভাবিকভাবেই একটা জনপ্রিয়তার জায়গা, একটা ভিন্ন রকম জনপ্রিয়তা, যেহেতু সঙ্গীত শ্রোতার সংখ্যা বেশি। বন্দরনগরেও একইভাবে আছে। যখন ঢাকা থেকে একটা ব্যান্ড যায়, এরকম চিটং এরকম ট্যালেন্টেড মিউজিশিয়ানস দেখেন, মিশেলটা কিরকম হয়? এটা খুব জানার কৌতূহল আমার। খুবই আন্তরিক হতো, মানে বিশেষ করে বাচ্চাদের কথা মনে পড়ে আমার। সারাদিন আমাদের সঙ্গে থাকতো। আমি যে হোটেলে উঠতাম, সকালে আসতো, সারাদিন আড্ডা চলছে, গান চলছে, তারপরে বাড়ি যেতেন। এই একটা খুব চমৎকার একটা খুব মিস করি এখন, মানে যে সৌহার্দ্য এবং ইন্টারাকশনটা। এখন যারা অপেক্ষাকৃত তরুণ ব্যান্ড বা অপেক্ষাকৃত নতুন যারা ব্যান্ড, তাদের মধ্যে কি এই মিশেলটা দেখা যায়? আছে কি? আমি জানি না, আমি বুঝতে বলতে পারবো না, কিন্তু একটা প্রশ্ন সহজ করে আমার মনে হয় কম, সেই তুলনায় অনেক কম এবং আগে একটা মজার জিনিস ছিল, যেরকম মিউজিশিয়ানদের কথা বলি, হাতে গোনা কতগুলি স্টুডিও ছিল এবং স্টুডিওতে সবার দেখা হতো। ধরুন আমি সারগামের কথা বলি, সারগামেতে গেলে হয়তো রেনেসা রেকর্ড করছে, মানে এলআর রেকর্ড করছে, নাহলে আমরা মানে সবাই এবং রেনেসা বাজছে, আমি বাইরে বসে শুনছি কী বাজছে, এরকম একটা বিষয় ছিল। এই জিনিসগুলো এখন নাই। সেক্ষেত্রে বাবু ভাই, খুব সহজেই একটা জিনিস জানবার আগ্রহ, একটা প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, জনপ্রিয়তার প্রতিদ্বন্দ্বিতা, সেটা হতেই পারে, এটা খুব সুস্থ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা বরঞ্চ থাকা উচিত। আপনারা যখন একসাথে মিউজিক করছেন, সমসাময়িক সময়ে কাজ করছেন, স্টেজ শেয়ার করে নিচ্ছেন, নিশ্চয়ই রেনেসার কিংবা সোলসের কথাই যদি বলি, তাদের কিছু গান আপনাদের ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে, ভালো লেগেছে, যেটা অস্বাভাবিক কিছু না। এক্ষেত্রে জানবার আগ্রহ যে সমসাময়িক যাদের সাথে কাজ করেছেন, নকিব খানকে কেন আলাদা মনে হয়েছে, বা আদৌ আলাদা মনে হয়েছে কিনা, নাকি নিজেদেরই মনে হয়েছে? কোন জায়গাটায় ব্যতিক্রম ছিল এই মানুষটি? নকিব খানকে আলাদা মনে হয়েছে, ওনার সামনে বলতে পারে আমার কোনো শঙ্কা নেই। মানুষ হিসাবে উনি অসাধারণ মানুষ, এতে কোনো সন্দেহ নেই। আমি বলবো, সারা দেশ বলবে। নিশ্চয়ই আপনাদের ফিডব্যাকের একটা সাথে আমার কাছে মনে হয় যে ব্যক্তি নকিব খানের বা সঙ্গীত চর্চার যে জায়গায়, এটা একটা মিল আছে, কারণ আপনারাও মেলোডি বেস গান করেন। একদম তাই। নকিব খান মেলোডির একটা বিশাল অনুগ্রাহী, গুণগ্রাহী, যেভাবে বলি কিনা, ভান্ডার যেভাবে বলি বলা হোক। একসাথে কখনো কাজ করা হয়নি বা কোনো প্রজেক্ট কখনো একসাথে করার পরিকল্পনা হয়? একই মঞ্চে পারফর্ম করেছি একবার, বাম্বার যে থিম গানটা করেছেন উনি, ওনার সুরে একসঙ্গে কাজ করে আমি আমার পার্ট পাচ্ছি। আর আমি একটু পিছনের কথা বলি, এই যে আপনি বললেন যে প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতা, এবং ধারা তো অন্য। আমাদের তখন ফিডব্যাকের গানের ধারা একরকম, সুতরাং কখনো আমি ভাবিনি যে রেনেসা গানটা করলো, আমরা করতে পারলাম না, এরকম কখনো মনে হয়নি। এবং সবাই কিন্তু মানে কোলাবরেট করতে ইচ্ছা করে, আমরা একসাথে কাজ করতাম, একসাথে কথা বলতাম, কাজের ক্ষেত্রে ফিডব্যাকও পাওয়া যেত। কখন এরকম এসছে, হয়তো বাবু ভাই বলছেন, নকিব এই গানটা শুনছিলাম, এটা যদি একটু এরকম না হয় এরকম হতো। ইন্টারেকশন বললাম না, যে থাকতে পারে এবং তাতে আরো সমৃদ্ধ হয়। কি সুস্থ চর্চা, কি চমৎকার চর্চা। এটার পুনরাবৃত্তি আসলে সমসাময়িক সময়ে যদি আরো বেশি হতো। এখনো করি, আগের উপোসটা এখনো নষ্ট হয়নি। ফিডব্যাকের গান তখন শুনছেন, আপনারাও মিউজিক করছেন। ফিডব্যাকের গানের আর সোলসের গানের মূল পার্থক্যটা কোন জায়গায় দাঁড় করাবার চেষ্টা করেছেন বা হয়ে গেছে, কি মনে হয় আপনার?
আমরা সোলসে যেটা আমরা আগে বলেছি খুব অনেক বেশি মেলোডিকে প্রাধান্য দিতাম, ফিডব্যাকও ছিল মেলোডি, বাট ওর আরেকটু আমার কাছে মনে হয় আরেকটু মোর রিদমিক এবং মোর কন্টেম্পোরারি, তখনকার যুগে কন্টেম্পোরারি ছিল। এটা আমরা হয়তো একটু পিছনের দিকে আমরা সোলসের গানগুলো একটু হয়তো পিছনের মেলোডিকে নিয়ে বেশি আগে মানে চিন্তা করছিলাম, বাট ফিডব্যাক আরেকটু মডার্ন আরেকটু অ্যাডভান্স চিন্তা করছিল। সো দুটা কিন্তু ধারা যদিও মেলোডি বেসড কিন্তু ধারা কিন্তু একটু ডিফারেন্ট, কিন্তু এই জন্য মানুষ কিন্তু আলাদা করতে পারে, ফিডব্যাকের গান সোলসের গান আলাদা করতে পারবে, কিন্তু সবার কাছে কিন্তু গ্রহণযোগ্যতা আছে নিঃসন্দেহে। বাবু ভাই কি একই মন্তব্য? হ্যাঁ, এবং বাণী বিষয়টা থাকতো, হ্যাঁ, মানে বাণী গানের বিষয়টা, কথাটা ওনাদের কথা অনেক সবসময় রিচ, আমাদের তো কিছু গানে তো খুবই মানে জীবনমুখী গান যেগুলি করে আছে Right. খুব রিচ, তো এগুলি আসলে আজকাল কোটা শোনা যায় না এই ধরনের গান, রাইট রাইট। না আমাদের গানে। তারপর একটু সোলস থেকে যদি রেনেসায় আসি, হ্যাঁ, রেনেসা, সোলস, ফিডব্যাক তিনের কমন জায়গা কোথায় পেয়েছেন, এবং হালকা করে ডিফারেন্স একটু ডেভিয়েট করে গেছে কি পেয়েছেন? বাবুভাইয়ের কাছ থেকে একটু শুনি, কঠিন প্রশ্ন আবার। সমমনা একটা তো তিনটে দলই সমমনা, আমরা একই ধরনের গান করি, একই বাংলা গান করি এবং গানের কথার অনেক রিচ কথা, সুরটাও তো ওনার রেনেসা অবশ্য গানের রেগেটার খুব প্রভাব ছিল, এটা রেনেসা গানে আপনার লক্ষ্য করবেন রেগের একটা প্রভাব আছে, যেটা আমাদের সবারই ভালো লাগতো, মানে এটা এখন খারাপ কিছু না, ভালোই ছিল, পজিটিভ। এবং ওই আবার বললাম যে অসম্ভব আমাদের মিল কাজের মধ্যে, এবং আমাদের এই জার্নিতে আমরা একসঙ্গে চলেছি। বাহ, আলাপচারিতায় ফিরবো, তবে একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। দর্শক, মেরিল মিল্কস অফ বার নিবেদিত যমুনা নিমন্ত্রণে এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি সাথে। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। দেখছেন মেরিল মিল্কস অফ বার নিবেদিত যমুনা নিমন্ত্রণের এই বিশেষ আয়োজন। আরও একবার আমাদের অতিথির কাছে ফিরে যেতে চাই। বাবু ভাই, আপনারা যখন কাজ করছেন, নকিব ভাইও কাজ করছে, আমি ঘুরে ফিরে কেন বারবার আসতে চাই, এই উদাহরণটা বারবার করে প্রতিষ্ঠা পাক সোসাইটিতে, আমাদের সমাজে, আমাদের চারপাশে এটা খুব বেশি জরুরি। কারণ যে সুস্থ যে সম্পর্ক, সুস্থ যে প্রতিযোগিতা, এটার আমার কাছে মনে হয়েছে বর্তমান সময় হয়তোবা কিছুটা অভাব, হয়তোবা কিছুটা দূরত্ব বর্তমান সমসাময়িকের মধ্যে তৈরি হয়েছে। আপনি নিজে একজন গীতিকার, সুরকার, কাজ করছেন, নকিব ভাইও একই জায়গায় কাজ করছেন, একই টাইপেরই কাজ করছেন, যদি কম বেশি ভুল না করি আমি। সেক্ষেত্রে উনার স্পেশাল কোন দিকটা যে আপনাকে মনে হয়েছে না দিস ইজ হিজ আইকনিক স্টাইল, বা দিস ইজ হিজ আইকনিক সিগনেচার, যেটা আপনার ভালো লাগে এবং আপনাকে মুগ্ধ করে? অবশ্যই আমি তো ওনার ভক্ত। বাবু ভাই এটা কিন্তু সহজ করে উত্তর দিয়ে দিলেন। না, কিছু গানের অসাধারণ গান করেছেন, যেগুলি আমার কেন সবারই ভালো লাগে, সুতরাং সেগুলি তো আমি বলতেই হবে, অস্বীকার করবার উপায় নেই। বাবু ভাই কিন্তু খুব চমৎকার করে একটা সারফেস লেভেলে অ্যানসার দিয়েছেন, আর চুলচেরা বিশ্লেষণ দিলেন না। নকিব ভাই, বাবু ভাইয়ের ক্ষেত্রে যদি আমি যদি বলি, আমিও খুব ভক্ত, কারণ বাবু ভাইয়ের কম্পোজিশনে একটা অন্যরকম একটা ধাঁচ আছে। আমি বলবো যে গানের কর্ড প্রোগ্রেশন এবং অ্যারেঞ্জমেন্ট এটা ইউনিক। বাবু ভাইয়ের যে অ্যারেঞ্জমেন্টস বা গানের প্রোগ্রেশন সেটিং, মানে গানের কর্ড সেটিং, ওয়ান্ডারফুল। সো এইগুলা আমার কাছে, আমি অনেক কাছ থেকে অনেক শিখেছি, ফ্র্যাঙ্কলি স্পিকিং। কারণ অনেক গানে হয় কি, আমরা খুব নর্মাল কিছু কর্ড বাজাই, যেটা উনি একটু চেঞ্জ করেন এবং যেটাকে শুনতে খুব ভালো লাগে, এবং এটা অনেক বেশি অ্যাডভান্সড মনে হয় আমার কাছে। সো এই কর্ড প্রোগ্রেশনটা রিয়েলি ইন্টারেস্টিং বাবু ভাইয়ের কাছে, এবং অ্যাজ এ কম্পোজার এবং অ্যাজ এ মিউজিক অ্যারেঞ্জার ওয়ান্ডারফুল। আমি রিয়েলি অ্যাপ্রিশিয়েট করি এটা। না, যেটা ভুলে যাব, সঙ্গীত ভাবনা একটা বিষয়, ওনার যে ভাবনা জায়গাটা, সেটা সবসময় আমার কাছে ভালো লাগছে। আমি ভীষণ শ্রদ্ধাশীল, মানে সেম হিয়ার। আমি আমার ব্যক্তি একটা ভালো লাগার কথা তো দুজনকে সামনে পেয়েছি, প্রকাশ করি। দুজন গুণী মানুষ যখন একজন আরেকজনের প্রশংসা করেন, এটা শিল্পের পর্যায়ে পৌঁছে যায়। এটা আমাদের তরুণদের জন্য অনেক কিছু শেখার আছে আমাদের তরুণদের। বাবু ভাই, নকিব খানকে এক লাইনে যদি ব্যাখ্যা করতে হয় বা বলতে হয়, বা স্বল্প কথায় যদি বলতে হয়, কি বলবেন? এক লাইন, এক শব্দ ভদ্রলোক। শব্দ না, লাইন বলতে হবে, অনেকগুলো শব্দ জুড়ে। তারপরে গুণী, সুরকার, গীতিকারও বটে এবং গায়ক। ওনার সব গুণ কিন্তু আমাদের নেই, অনেকের নেই। হয়তো সুর করতে পারি কিন্তু গাইতে পারি না, এরকম। তো সুতরাং সব গুণ, এবং উনি একজন কর্পোরেট পার্সোনালিটি, যেটাও আমাদের কারো অনেকের নাই। তো সুতরাং একদম একটা পারফেক্ট মানুষ, ডিসিপ্লিন লাইফ লিড করেছেন, এখনও করে যাচ্ছেন।
আমার শুভকামনা, শুভেচ্ছা সবসময় দোয়া থাকবে। করবেন আমাকে। অবশ্যই ধরে, এবং অনুকরণ করার মতো একজন মানুষ। Thank you so আপনারা much. দুজনই অনুকরণীয়। আপনারা জানেন না আপনাদের ভক্ত অনুরাগীরা এই মুহূর্তে ঠিক কতটা আনন্দিত দুজনের কাছ থেকে, দুজনের ব্যাপারে এই ফিডব্যাক শুনে। অসংখ্য ধন্যবাদ বাবু ভাই, Thank you, আপনি বাবু ভাই। এসে যুক্ত হয়েছেন আমাদের সাথে আজকের এই আয়োজনে। থ্যাংক ইউ Thank you so much. থ্যাংক ইউ। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। একজন নকিব খানকে যতই বেশি তার কর্পোরেট পরিমণ্ডলের মানুষদের কাছ থেকে জানছি, একরকম তো বিস্ময় জাগ্রত হচ্ছে, এবং নিশ্চয়ই তারাও আপনার গানের অনুরাগী যেমনটা করে বলছিলেন। তাই তাদের পছন্দের যদি কোনো গান থেকে একটা গান শুনবো। অবশ্যই অবশ্যই, আমাকে অবশ্য আগেই বলে দিয়েছে যে যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে এই গানটা করতে হবে। নিশ্চয়ই শুনে ফেলি আমরা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হৃদয় কাদা মাটি কোন মূর্তি নয়, আঘাত দিলেই ভেঙে যাবে মন, উড়ন্ত কোন বেলুন নয়, ফুল ফুটালে চুপসে যাবে হৃদয় কাদা মাটি কোন মূর্তি নয়, আঘাত দিলেই ভেঙে যাবে মন, উড়ন্ত কোন বেলুন নয়, ফুল ফুটালে চুপসে যাবে হৃদয় কাদা মাটি কোন মূর্তি নয়, আঘাত দিলেই ভেঙে যাবে। শুকনো মাঠে ফুল ফোটানো সারা বেলার খেলা, শূন্যতার মাঝে গড়ি বিনি সুতোর মালা, শুকনো মাঠে ফুল ফোটানো সারা বেলার খেলা, শূন্যতার মাঝে গড়ি বিনি সুতোর মালা, বুকের মাঝে ভালোবাসা থাকবে জীবন মান, হৃদয় কাদা মাটি কোন মূর্তি নয়, আঘাত দিলেই ভেঙে যাবে মন, উড়ন্ত কোন বেলুন নয়, ফুল ফুটালে চুপসে যাবে হৃদয় কাদা মাটি কোন মূর্তি নয়, আঘাত দিলেই ভেঙে যাবে। অন্তর চক্ষু খোলা রাখি সবই আমি দেখি, স্বাধিকারে ভুবনে দেবে আমায় পাখি, অন্তর চক্ষু খোলা রাখি সবই আমি দেখি, স্বাধিকারে ভুবনে দেবে আমায় পাখি, বুকের মাঝে ভালোবাসা থাকবে জীবন মান, হৃদয় কাদা মাটি কোন মূর্তি নয়, আঘাত দিলেই ভেঙে যাবে মন, উড়ন্ত কোন বেলুন নয়, ফুল ফুটালে চুপসে যাবে হৃদয় কাদা মাটি কোন মূর্তি নয়, আঘাত দিলেই ভেঙে যাবে, আঘাত দিলেই ভেঙে যাবে হৃদয়, ভেঙে যাবে আঘাত দিলেই ভেঙে
যাবে, আর ভেঙে যাবে, আর ভেঙে যাবে, আর ভেঙে যাবে। আঘাত দিলেই ভেঙে যাবে, হৃদয় ভেঙে যাবে। আঘাত দিলেই ভেঙে যাবে, আর 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 ভেঙে যাবে। নকিব খান, সোলস ছেড়ে রেনেসার সাথে যাত্রা শুরু। বলতে গেলে একরকম একটা অধ্যায়ের পরিবর্তন, কিন্তু সেই মেলোডি কিন্তু ছিল। পার্থক্যটা কেন, বা কোন জায়গায় আপনার মনে হলো যে না ভিন্নভাবে এখন? বেসিক্যালি আমরা তো আসলে একই ঘরানার, বলবো যে সোলস এবং রেনেসা একই ঘরানার, কারণ আমরা যে ধরনের মিউজিক করি বা যে ধরনের গান কম্পোজ করি মোরলেস সিমিলার। বাট রেনেসাতে এসে আমরা কেন রেনেসাতে আসলাম সেটা হয়তো অনেকে জানেন, কিভাবে সোলস ছেড়ে রেনেসাতে আসলাম। এটা আমার পারিবারিক কারণে আমার আব্বা এক্সপায়ার করে হঠাৎ করে। সো আমার বড় ভাই ঢাকায় থাকতেন, বড় ভাই আমাদের নিয়ে আসলো ঢাকায়। আমি পিলু, আমার ছোটো ভাই পিলু, দুজনে সোলসে ছিলাম। তো ঢাকায় এসে যেহেতু মিউজিক রক্তে আছে, ছাড়তে পারছিলাম না। তো আমরা শেষ পর্যন্ত বললাম যে যেহেতু চিটাগংয়ে সোলস থাকে, আমরা প্র্যাকটিস করা হচ্ছিল না, ঢাকা থেকে গিয়ে গিয়ে শো করা ডিফিকাল্ট হচ্ছিল। তো আমরা সেই জন্য সোলস ছেড়ে দিয়ে আমরা অন্য একটা ব্যান্ড ফর্ম করলাম, রেনেসা, 1985-এ। সো 85-এ এটার ফর্ম করার কারণটা হচ্ছে যে আসলে আমাদের রেনেসার, আমরা কিন্তু রেনেসার নামটা কেন, নামটা হচ্ছে যে এটা রিবার্থ বা পুনর্জাগরণ। আমরা তখন মনে করছিলাম যে বাংলাদেশের যে ব্যান্ড মিউজিক বা পপ মিউজিক যেটা হচ্ছিল, এটার একটা ক্রান্তিকাল যাচ্ছিল। ক্রান্তিকাল মানে অনেক বেশি ওয়েস্টার্নাইজ, অনেক বেশি রক, অনেক বেশি হেভি মেটাল এরকম দিকে যাচ্ছিল। আমরা তখন ঠিক করলাম আমরা রেনেসাতে আমরা দুটো জিনিস এখানে করব। একটা হচ্ছে আমরা মেলোডি বাংলা গান করবো, এবং ওয়েস্টার্ন হারমোনিক্স এবং মেলোডির সাথে আমরা মেলবন্ধন ঘটাবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টার্স হচ্ছে আমাদের লিরিক্স। আমাদের লিরিক্সটা খুব স্ট্রং হতে হবে। এবং বাংলা গানের আসলে দুটো মূল উপজীব্য আছে, একটা হচ্ছে তার লিরিক্যাল ভ্যালুস এবং মেলোডি। সো এই দুটো উপজীব্যকে আমরা চিন্তা করি, আমরা রেনেসা ব্যান্ডের সব গান তৈরি করি। আসলে প্রথমে চিন্তা করি আমাদের একটা মেসেজ দিতে হবে, যেহেতু আমাদের যে সমাজ আছে, আমাদের যে ইয়াং জেনারেশনস আছে, তাদের কাছে আমাদের ব্যান্ডের গানটা যখন তারা শুনবে, তাদের কাছে একটা ফুটপ্রিন্ট দরকার, একটা মেসেজ পৌঁছাতে হবে। সেভাবে আমরা প্রত্যেকটা গান আমরাভাবে তৈরি করি। আর আমাদের আরেকটা জিনিস হলো যে আমরা বেসিক্যালি যেহেতু অনেক বেশি ওয়েস্টার্ন মিউজিকের সাথে এক্সপোজ, আমরা যেমন বিভিন্ন ধরনের রিদম আমরা এখানে এনেছি। ফর এক্সাম্পল বাবুভাই বললো যে রেগে, বব মার্লি আমাদের খুব ফেভারিট ছিল, রেগে খুব আমরা ইউজ করি, এবং ল্যাটিন, জ্যাজ এই ধরনের কম্পোজিশন চেষ্টা করি আমরা। সো এই ইস্টার্ন মেলোডি এবং ওয়েস্টার্ন হারমোনির সাথে আমরা যখন মেলবন্ধন ঘটাতে চাই, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লিরিক্যাল ভ্যালুসটা আমরা নিয়ে আসতে চাই আমাদের ব্যান্ডের মধ্যে, সেখানেই আমার মনে হয় রেনেসা ইউনিক। সো সোলসও আছে, সোলসের মেলোডির মধ্যে আছে, কিন্তু এই জায়গাটা আমার কাছে রেনেসার গানের ডেপথ এবং মেসেজ অনেক বেশি স্ট্রং, সেটা আমরা চেষ্টা করেছি। বাহ, আরেকটা গান শুনবো এবার, আপনার পছন্দের একটা গান এই পর্যায়ে আমরা শুনতে চাই আপনার দর্শকদের জন্য। আমার আসলে সব গানই পছন্দ, কারণ আমার প্রত্যেকটা সৃষ্টি আমার সন্তানের মতো, কাজে প্রত্যেকটা সন্তানকে ভালোবাসতেই হবে। আমার যেটা দর্শকরা পছন্দ করে সেই গান আমি করতে পারি। নিশ্চয়ই। তো আমার কাছে মনে হয় এই মুহূর্তে আমি একটু পেছনে যাই, সোলসের একটা গান করছি। নিশ্চয়ই। এই মুখরিত জীবনের চলার বাঁকে অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করাবো সুর তোলে আজ এই মনটি ঘিরে। এই মুখরিত জীবনের চলার বাঁকে অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করাবো সুর তোলে আজ এই মনটি ঘিরে। ঝিনুক শামুকে ভরা বালু চরে ঢেউয়ের সাথে নেচেছি,
রঙিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা সৈকতে ফেলে এসেছি। ঝিনুক শামুকে ভরা বালু চরে ঢেউয়ের সাথে নেচেছি। রঙিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা সৈকতে ফেলে এসেছি। ওরে ছুটে যাই চলো সেই সাগর তীরে, ওরে খুঁজে নেই চলো ফেলে আসা মুক্ত হিরে। ওরে ছুটে যাই চলো সেই সাগর তীরে, ওরে খুঁজে নেই চলো ফেলে আসা মুক্ত হিরে। এই মুখরিত জীবনের চলার বাঁকে অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করাবো সুর তোলে আজ এই মনটি ঘিরে। রাত্রিতে জোছনায় দাওয়াই বসে মজার গল্প কত শুনেছি। ঝুলু ঝুলু আঁখিতে আবির মেখে স্বপ্নের জাল বুনেছি। রাত্রিতে জোছনায় দাওয়াই বসে মজার গল্প কত শুনেছি। ঝুলু ঝুলু আঁখিতে আবির মেখে স্বপ্নের জাল বুনেছি। ওরে সেই তো ভালো চোখ দুটো বুঝেছিলে, ওরে সেই তো ভালো সব কিছু ভুলেছিলে। ওরে সেই তো ভালো চোখ দুটো বুঝেছিলে, ওরে সেই তো ভালো সব কিছু ভুলেছিলে। এই মুখরিত জীবনের চলার বাঁকে অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করাবো সুর তোলে আজ এই মনটি ঘিরে। এই মুখরিত জীবনের চলার বাঁকে অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করাবো সুর তোলে আজ এই মনটি ঘিরে। সুর তোলে আজ এই মনটি ঘিরে, সুর তোলে আজ এই মনটি ঘিরে। আরেকজন আছেন আপনার সাথে সম্পর্কিত, আপনার সাথে ব্যবসায়িক সূত্রেও গাথা, বন্ধু সহকর্মী যেভাবে বলি না কেন, মঞ্জুর রাশেদ। আমন্ত্রণ জানাচ্ছি যমুনার নিমন্ত্রণের আজকের এই আয়োজনে এবং আপনাকে ঈদ মোবারক। সারপ্রাইজ, রিয়েলি সারপ্রাইজ। কি অবস্থা ভাই? হ্যালো, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল টু প্লিজ বসবেন। সি ইউ। সো যমুনাটিকে আবার ধন্যবাদ। এই ধরনের সুযোগ আসলে পাওয়া যায় না। না এরকম It's করে really তো হয়তো surprise. আড্ডা হয় না, না নেভার, এরকম করে আড্ডা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। না নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের দর্শকরাও নিশ্চয়ই এটা ব্যতিক্রমী ভাবে দেখবে, আপনাদের বন্ধু মহলের কাছেও এটা একটা ভিন্ন রকম আবেদন রাখবে। Right. কারণ কর্মব্যস্ত জীবনে এরকম ভাবে হয়তো আলাপ করার সুযোগ হয় না, হয় কি? কখনো হয়নি। না। কখনই হয় নাই এরকম পরিবেশ। সেক্ষেত্রে একটু জানতে চাই ব্যক্তি নকিব খানের সাথে পরিচয় কবে? সেটা হলো 1989 যখন আমি ফিলিপসে জয়েন করি। নাকিব ভাই অলরেডি তখন জয়েন করেছেন, মনে হয় নাকিব ভাই অলরেডি 1 বছর হয়ে গেছে। তো তখনই ফার্স্ট পরিচয় নাকিব ভাইয়ের সাথে। তখন নাকিব ভাই ফাইন্যান্স ডিপার্টমেন্টের ইলেকট্রনিক্স, কনজিউমার ইলেকট্রনিক্সের হি ওয়াজ সেকেন্ড ম্যান, আমিও সাপ্লাই চেইনের সেকেন্ড ম্যান ছিলাম। তখন পাশাপাশি বসতাম আমরা, পাশাপাশি বসতাম। উইদিন এ ইয়ার হি বিকেম ডিপার্টমেন্ট হেড, আমিও ডিপার্টমেন্ট হেড হলাম। তখন আমাদের একসাথে কাজ করার একটা অভিজ্ঞতা হলো। অ্যান্ড আই ফাউন্ড হিম ফ্রম দ্য বিগিনিং এ ভেরি স্পেশাল পারসন, অ্যান্ড উই ওয়ার্কড ভেরি ক্লোজলি। অ্যান্ড ওনার সাথে কাজের যে এক্সপেরিয়েন্স আমি অনেক দিন মনে রাখছি। বাহ, চমৎকার। নকিব ভাই অ্যাজ এ কলিগ হাউ ওয়াজ হি? ও ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। কারণ হয় কি, মানে
আমরা তো উনি যেটা বললেন যে আমার প্রথম চাকরি ফিলিপসে এবং ওনার হয়তো সেকেন্ড আর থার্ড চাকরি হয়তো ফিলিপসে, বাট আমরা খুবই ক্লোজলি কাজ করেছি। তখন ফিলিপস হল্যান্ড ছিল, ফিলিপস তখন মাল্টিনেশনাল হিসেবে ছিল। সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, কারণ আমরা তখন ফিলিপস ইলেকট্রনিক্সের যে ব্যাপারগুলো ছিল ইটস টোটালি ডিফারেন্ট। এই এক্সপোজারটা আমাদের আগে ছিল না, কারণ আমাদের যেহেতু আমি ফাইন্যান্সে ছিলাম, উনি সাপ্লাই চেনের ছিল, আমাদের মধ্যে অনেক ইন্টারেকশন হতো এবং অনেক বেশি ক্লোজলি কাজ করতে হতো। এবং যে মডার্ন কনসেপ্ট, ম্যানেজমেন্ট কনসেপ্ট বলেন, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কনসেপ্ট বলেন এবং প্রসেসগুলো বলেন, তো ওগুলোর সাথে আমাদের খুব অ্যালাইনমেন্ট দরকার ছিল ফাইন্যান্স এবং সাপ্লাই চেনের। সো ওটাই আমাদের মধ্যে খুব বেশি হেল্প করেছে আমাদের কাজ করতে একসাথে। বাহ, চমৎকার। গানের ভক্ত ছিলেন না নকিব খানের? হ্যাঁ, নকিব ভাইয়ের গানের ভক্ত ছিলাম। আগে কি গানের ভক্ত না আগে কলিগ, কোনটা? উই আর ভেরি ইয়াং তখন। গান অল্প একটা দুটা গান শুনেছি ওনার, খুব ভালো লেগেছে গান। এরপরে কলিগ হিসাবে আসলে প্রথম ইন্টিমেসি, এরপরে আস্তে আস্তে ওনার গানের ভক্ত হয়ে যায় আমি। তারকা কোনো খ্যাতি ছিল তার মধ্যে? তারকা হিসেবে কখনো দেখেছেন তার আচার আচরণ? উনি একটা সাদা মনের মানুষ, ওনার ভিতরে কোনো দিন কোনো আমি কি বলে যে দেখি নাই, অহংকার দেখি নাই। খুবই সিম্পল। উনি যে একজন স্টার, এত বড় স্টার, কখনো কাউকে বুঝতে দেননি, এখনও বুঝতে দেননি। ইনফ্যাক্ট আমাদের আসলেই এটা 4 দশকের বেশি সম্পর্ক আমাদের। আমি এখন ওনাকে যেরকম দেখেছি প্রথমে, এখন অনেক খ্যাতির অনেক উচ্চ পৌঁছেছেন উনি, তার মধ্যে কিন্তু এখনো বিন্দু মাত্র কোনো পরিবর্তন নেই, সেই একই সরল মানুষ। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস। একটু শিখাবেন আমাদের কি করে এরকম কনস্ট্যান্টলি, ঠিক এমন না অপরিবর্তিত? এটা আমি সবসময় বলেছি, আসলে আমরা তো ছোট্ট একটা জীবন আমাদের, এখানে তো আর কিছু দরকার নেই। আমাদের যেটুকু প্রাপ্তি, যেটুকু আল্লাহ দিয়েছে, দ্যাটস অল, মানে আলহামদুলিল্লাহ। সো ওইটাই আমাদের দরকার, যে আমরা কখনো অহংকার করে কী লাভ, আমরা তো চলে যাবো একদম পৃথিবী থেকে। কাজে এই সময়টুকু আছে, আমরা এটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করি, সবার সাথে ভালোভাবে থাকি, এটাই। বাহ, একটু আপনার কাছ থেকে রাশিদ ভাইয়ের ব্যক্তি মূল্যায়নটা জানতে চাইবো। সব ইন্টারেস্টিং হলো যে আমরা প্রথম ফিলিপসে যখন আমরা একসাথে, তখন উনি আইবি থেকে পাশ করে আসছে, আমরা তখন ফাইন্যান্স এবং সাপ্লাই, তখন একটু হয় কি অনেক কিছু কর্পোরেট ওয়ার্ল্ডে অনেক ধরনের হিকআপস থাকে, কম্পিটিশন থাকে, কনফ্লিক্ট থাকে, বাট উই ওয়ার সো ক্লোজ। মানে আমরা এত সুন্দরভাবে সবকিছু ম্যানেজ করতাম যে কোনো ইস্যুস হলে আমরা এটাকে অলওয়েজ চিন্তা করতাম এই বিগ পিকচারটা দেখতে, যে আসলে এই জিনিসটার এন্ড রেজাল্টটা কী হবে। সো আমরা উইল ডিসকাস টুগেদার, যার ফলে যেটা হতো কি আমরা এই জিনিসটা ওনার মাঝখানে পেয়েছি, ওনার কাছ থেকে পেয়েছি, যে উনিও আমার সাথে একইভাবে ওনার চিন্তাধারা, যে বিগ পিকচার দেখতে হলে আমাদেরকে কী করতে হবে, আমাদের এন্ড রেজাল্ট যদি ভালো হতে হয় আলটিমেটলি, তাহলে আমাদের কী করতে হবে, তাহলে উই নিড টু ওয়ার্ক টুগেদার। ফাইন্যান্স বলেন, অ্যাকাউন্টিং বলেন এবং সাপ্লাই চেনের প্রকিউরমেন্ট বলেন। সো এগুলির সাথে আমরা যদি একসাথে চিন্তাভাবনাটা একসাথে না হয়, তাহলে আসলে কখনো অর্গানাইজেশন আগাবে না। সেই জন্য আমি বলবো যে আমরা ওনার যে পার্সপেক্টিভটা ছিল, ওনার যে অ্যাটিটিউডগুলো ছিল, সেটা আমাকে খুব হেল্প করেছে। কারণ অনেক ক্ষেত্রে হয় কি কর্পোরেট লাইফে অনেক ধরনের হিকআপস আমি আগে বলেছি হতে পারে, বাট ওনার মধ্যে কম্প্রোমাইজিং ব্যাপারটা না হয়ে খুব সুন্দর একটা হেল্পফুল, একজনকে স্পেস দিয়ে কমফোর্টেবল করার ব্যাপার আছে এবং কোঅপারেট করার ব্যাপার আছে। এই কোঅপারেশনটা খুবই আমি পেয়েছি ওনার কাছ থেকে, এবং অনেক কিছু ইন্টারেস্টিং এরিয়া, উনি নতুন নতুন এরিয়া আমাদেরকে শিখিয়েছে, আমি শিখেছি অনেক কিছু ওনার কাছ থেকে। সো দ্যাটস রিয়েলি ওয়ান্ডারফুল। এইখানে বোধহয় আমাদের দর্শকদের জন্য একটা বিশাল বড় বার্তা আছে। দর্শক আপনারা যারা মনে করেন নকিব খান কিংবা এরকম আরও যারা গুণীজনের আছেন, শুধুমাত্র সঙ্গীত নিয়েই তাদের জীবন আছে, আর একদমই কিন্তু তাই নয়। নিজ গুণে নিজ মেধায় তাদের কর্পোরেট একটা বিশাল বিচরণ আছে, যেখানে তাদের খুব গোছানো হিসেব করা জীবন, এবং সেখানে তাদের বন্ধুর সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। শুধুমাত্র সঙ্গীতেই তারা নিজেদের আবদ্ধ রাখেননি, তার আরও একটি প্রমাণ এখানে দেখলাম। একদম সংক্ষেপে মনজুর রাশিদ ভাই, যদি নকিব খান সম্বন্ধে কিছু বলার থাকে। আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি, নকিব ভাইয়ের মতো একজন মানুষের সংস্পর্শে আসার যে সুযোগ আমার হয়েছে। আমার সেই জন্য এখনও ওনার সাথে সেই সম্পর্ক আমি বজায় রেখেছি। ইভেন আমরা এখনও থাকি পাশাপাশি। আমরা 4 দশক আগে পাশাপাশি রুমে বসতাম। ভেরি কি বলা যায়, এটা সৌভাগ্যের বিষয়। উনি আর আমি এখন পাশাপাশি দুটো বাড়িতে থাকি এবং ওনার সাথে প্রায় দেখা হয় আমাদের। এবং নকিব ভাই সম্বন্ধে যেটা বলতেছি আমি, যে হি ইজ এ রেয়ার পার্সোনালিটি। আমাদের তো বয়স হয়েছে এখন, আমরা শুরু করেছি আমাদের ক্যারিয়ার যখন আমরা ইয়াং ছিলাম, লেট 20s ছিলাম। তো সেই সময় থেকে আজ পর্যন্ত এই দীর্ঘ সময় পরেও ওনাকে আমি দেখি, ভাবি এবং
মাঝে মধ্যে ভাবি কেন ওনার মতো হতে পারিনি। উনি এমন একটা পার্সোনালিটি, ওনাকে আমি কোনো শত্রু দেখি নেই, ওনার কোনো লোককে দেখি না ওর পিছনে কোনো নিন্দা করতে, এই জিনিসটা। আর উনি সবসময় হাসি খুশি থাকেন এবং কুল। অ্যান্ড আরেকটা জিনিস বলি যেগুলো আমরা দেখেছি দর্শকদের সাথে আমি শেয়ার করতে চাই, হি ইজ ভেরি ক্রিয়েটিভ পারসন। যেমন মিউজিকে যেমন ক্রিয়েটিভ, কর্পোরেট ওয়ার্ল্ডে আমি ওনাকে ক্রিয়েটিভ দেখতাম। আমরা অনেকগুলি প্রবলেম যখনই ফেস করতাম, রাকিব ভাইয়ের সাথে আলাপ করতাম, হি ইউজ টু গিভ আউট অফ দ্য বক্স সলিউশন, ভেরি ক্রিয়েটিভ পারসন। অ্যান্ড আরেকটা জিনিস, উনি যদিও ক্যারিয়ার শুরু করেছেন ফিন্যান্সে, কিন্তু আমরা যখন কাজ করতাম, সাপ্লাই চেইন বলেন, সেলস বলেন, মার্কেটিং বলেন, প্রত্যেকটা এরিয়াতে উনি কিন্তু নতুন নতুন আইডিয়া দিতেন। অ্যান্ড আপনারা জানেন ফাইনালি উনি ফাইন্যান্স থেকে সাপ্লাই চেনে গেলেন, সাপ্লাই চেন থেকে উনি কর্পোরেট অ্যাফেয়ার্স, এবং সবগুলো এরিয়াতে উনি খুব সাকসেসফুল পারসন ছিলেন, জয় করে এসেছেন প্রত্যেকটি জায়গায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজ আমাদের এসে সময় দেওয়ার জন্য এবং এই চমৎকার একটা দিনে নকিব ভাইয়ের জীবনের কিছু অংশের সাক্ষীও থাকবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দেখা হবে। যখনই কোনো হয়তো স্টেজে পারফর্ম করেন আপনি, বহুশ্রুত গানগুলোর একটা অনুরোধ থাকেই দর্শকদের কাছ থেকে, যেটা তারা বারবার করে শুনতে চায়। এরকম কোনো গান কি আছে যেটা রিপিটেডলি হয়তো একই মঞ্চে দ্বিতীয়বারের রিকোয়েস্ট এসছে বা দ্বিতীয়বার গাওয়া হয়েছে? হ্যাঁ, অনেকবার এসছে। আচ্ছা, অনেকবার এসছে, যেমন মন শুধু মন ছুঁয়েছে। এরকম যেহেতু দ্বিতীয়বার রিকোয়েস্ট এসে গানটার কথা চলে আসলে, গানটা যদি এই মুহূর্তে আমাদের শুনিয়ে দেওয়া যায়। অবশ্যই, শিওর। নিশ্চয়ই। শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ বলিনি, ও সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি মন, শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ বলিনি, সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি মন, শুধু মন ছুঁয়েছে। চোখের দৃষ্টি যেন মনের গীতি কবিতা, বুকের ভালোবাসা যেথায় রয়েছে গাথা, চোখের দৃষ্টি যেন মনের গীতি কবিতা, বুকের ভালোবাসা যেথায় রয়েছে গাথা, আমি তো সেই কবিতা পড়েছি, মনে মনে সুর দিয়েছি, কেউ জানেনি মন, শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খুলেনি, সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি মন, শুধু মন ছুঁয়েছে।
চোখে আমার মুখখানি দেখি স্বপ্ন কুসুম দেখি হৃদয় সুরভি মাখি যখনই তোমার চোখে আমার মুখখানি দেখি স্বপ্ন কুসুম দেখি হৃদয় সুরভি মাখি তুমি কি সেই সুরভি পেয়েছো স্বপ্নের উদ্বার খুলেছো কিছু জানিনি মন শুধু মন ছুঁয়েছে ও সে তো মুখ খুলেনি ও সুর শুধু সুর তুলেছে ভাষা তো দেয়নি মন শুধু মন ছুঁয়েছে আপনি একজন গীতিকার সুরকার হিসেবে যদি বলি, প্রচুর সংখ্যক গুণী মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়েছেন। নিঃসন্দেহে এদের এক একজনের সাথে কাজ করার অভিজ্ঞতাও এক এক রকম। একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন, খুব বিস্ময় কিংবা খুব অবাক হয়ে যাওয়ার এরকম কোনো গল্প যদি থাকে। আসলে হয় কি, আমি যত লোকের সাথে মিশেছি আমি চেষ্টা করেছি যে আমি তাদের সাথে তাদের মতো করে মিশতে। আমি চেষ্টা করি অলওয়েজ যে আসলে যেটা আমার কাছে মনে হয় যে মানুষ এক একজনের এক এক ধরনের স্টাইল আছে, এক একজনের স্বকীয়তা আছে, স্টাইল বলবো না, স্বকীয়তা আছে। তার স্বকীয়তাকে আমার রেসপেক্ট করতে হবে, তাকে আমার রেসপেক্ট করতে হবে, বিকজ এক একজনের চিন্তাধারা বা এক একজনের ভাবনাটা এক এক রকম। তো আমি কিন্তু তাদের প্রত্যেকের ভাবনা বা এটাকে আমি রেসপেক্ট করি, এবং সেটা রেসপেক্ট করেই অন্যদের সাথে আমি মিশি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি আছে, এবং প্রত্যেক মানুষের কিন্তু অনেক বেশি ট্যালেন্টেড, প্রত্যেকে ট্যালেন্টেড কোনো না কোনোভাবে। আমি চেষ্টা করি আমি ওইটাকে এক্সপ্লোর করতে এবং মানুষের সাথে মিশতে এইভাবে যেন উনি আমার সারা জীবন যে আপন হয়ে থাকে, সেটা আমি সবসময় চেষ্টা করি যে কোনো রকম থাকবে না, এবং সবসময় যেন আমরা আপন থাকতে পারি, বন্ধুত্ব থাকতে পারে, এটাই আমার কাছে সবচেয়ে মনে হয়। নকিব খান, গল্প করতে করতে আয়োজনের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আর একটা হয়তো গান শোনার আমরা সুযোগ পাবো। এমনও হতে পারে যে বহুলশ্রুত গানের মধ্যে থেকেও একটি গান হতে পারে, বা যে গানটি হয়তো খুব বেশি পারফর্ম করা হয়নি, যেটা আপনার স্বাচ্ছন্দ্যের, এমন একটি গান শুনতে চাই। আমার কাছে মনে হয় আমি একটি গান আমার মনে হয় সবাই জানে মোটামুটি। গানটি আমাদের সোলসেরই গান। আমি যখন সোলসে ছিলাম এই গানটি শুরু করেছিলাম। গানটি অবশ্য পরে কুমার বিশ্বজিৎ এটা করে, তোরে পুতুলের মতো করে সাজিয়ে। বাহ, কি চমৎকার গান, শুনে ফেলি। আচ্ছা, থ্যাংক ইউ। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো আমি নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো আমি নেই
ঝিনি কাকনের ছন্দ নিরিঘুম স্বপ্নে বাজে রে তোর নন্দিত বাঁধনের শিহরণ দু চোখের জানালায় জাগে রে তোরে রংধনু সাত রঙে রাঙিয়ে ফুলদানি ভরিয়ে রাখবো আর কপালেতে নীলটি পরিয়ে প্রেমের আলপনা আঁকবো আমি নেই 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 রে আমি নেই 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 রে যেন তোরই মাঝে হারিয়ে গেছি তোর ভাবনার করিডোরে সারাদিন হেঁটে হেঁটে যেন আমি মরেছি আর স্বপ্নেতে জেগে জেগে পাহারায় অধরেতে ঠাঁই করে নিয়েছি তোরে বুকেরই কারাগারে চিরদিন বন্দি করে আমি রাখবো আর শূন্য জীবনে আমারে অনিমেষ জড়িয়ে যে রাখবো আমি নেই 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 রে আমি নেই 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 রে যেন তোরই মাঝে হারিয়ে গেছি তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো আমি নেই 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 রে আমি নেই 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 রে যেন তোরই মাঝে হারিয়ে গেছি আয়োজনের একদম শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আপনার অনেকগুলো গান শোনারও আজ সুযোগ হলো আপনি একজন ব্যক্তি নকিব খান কেমন জানবার সুযোগ হলো আপনার চারপাশ পরিবেশ যাদের দিয়ে আপনি পরিবেষ্টিত তাদের কাছ থেকে আপনার একটা মূল্যায়ন জানবার সুযোগ হয়েছে সত্যিকার একটা বিশাল প্রাপ্তি আপনার দর্শকরা আপনাকে আমারও বিশাল প্রাপ্তি এটা আপনার দর্শকরা আপনাকে শুনছেন আপনার অনুরাগী গুণগ্রাহী সমালোচকরাও হয়তো শুনছেন যদি কেউ থেকে থাকে আমি জানি না আদৌ আছেন কিনা এমন মানুষের সমালোচক থাকতে নেই না হয়তো বা থাকতে পারে তারা শুনছেন একদম সহজ করে যদি জানতে চাই জীবনের হিসেব কম বেশি আমাদের সবার মিলে যায় কিংবা কারো মিলে না কারো এমন কোনো হিসেব থাকে যা হয়তো মেলাবার সাহসও কারো হয় না জীবনের এই পর্যায়ে এসে এখন অপেক্ষাকৃত যখন শুরু করেছেন তার চেয়ে অনেক বেশি পরিণত বাস্তবতা এখন আপনি আগের চেয়ে অনেক স্পষ্ট বোঝেন সম্পর্কগুলোর গুরুত্ব আগের চেয়ে অনেক ভালো বোঝেন এই জায়গায় দাঁড়িয়ে যদি একটু প্রাপ্তি হতাশা কিংবা আনন্দের এই মিশেলটা একটু আপনার কাছ থেকে জানতে চাই দর্শকদের কি বলার আছে ধন্যবাদ আমার কাছে মনে হয় আমার কাছে কোনো হতাশা নেই আমি অলওয়েজ পজিটিভ পারসন এবং অলওয়েজ আমি সব কিছুকে পজিটিভলি দেখি আমার কাছে মনে হয় প্রাপ্তি অনেক বেশি এবং সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে মানুষের ভালোবাসা মানুষের শ্রদ্ধা আমি হৃদয়ের মধ্যে স্থান করতে পেরেছি এটা সবচেয়ে বড় প্রাপ্তি এর চেয়ে বড় প্রাপ্তি কিছু হতে পারে না একটা শিল্পীর জন্য কাজেই আমি সবসময় সেটাই চাই এবং মানুষের দোয়া চাই সেই দোয়াটা যদি আমি পাই সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি হবে কাজে আমি মনে করি না আমার কোনো হতাশা আছে আলহামদুলিল্লাহ যা পেয়েছি অনেক পেয়েছি এবং সেটা জন্য আমি অনেক কৃতজ্ঞ আমার সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক কাজ করার সুবাদে কিংবা এই জগতে বিচরণের সুবাদে
কিংবা বিভিন্ন সময় বিভিন্ন আয়োজনে যুক্ত হওয়ার সুবাদে যখনই এই মানুষটিকে দেখেছি হাসি ছাড়া মুখে কখনো কাউকে গ্রিট করতে, সম্বোধন জানাতে কিংবা কথা বলতে শুনিনি। খুব করে ভাবতাম হয়তোবা সামাজিকভাবে তিনি যখন নিজেকে উপস্থাপন করেন খুব আন্তরিকভাবে উপস্থাপন করেন, কৌতূহল তো রয়েছিল এই মানুষটিকে একটু বাড়তি করে জানবার। সেই কৌতূহল নিবারণের চেষ্টা করতে গিয়ে আজ এক ব্যতিক্রম মানুষকে আবিষ্কার করলাম। তার যাদের সাথে বেড়ে ওঠা, তার বিচরণ, যাদের সাথে কর্মক্ষেত্রের ব্যস্ততা কিংবা কাজের সুবাদে যারা সঙ্গী হয়েছেন তারাও ঠিক একই মূল্যায়নটাই দিয়েছেন। একজন নকিব খান সত্যিকার অর্থেই অসাধারণ এমন একজন মানুষ, যে এমন মানুষ সচরাচর দেখতে পাওয়া যায় না। সৌভাগ্য আমাদের, সৌভাগ্য যমুনার নিমন্ত্রণের এত অসাধারণ মানুষকে আজ অতিথি হিসাবে পেয়েছি। ঈদের এই 3 দিন আপনাদের একজন ব্যতিক্রম মানুষ উপস্থাপনের কৌশল বা সুযোগ আমরা খুঁজেছিলাম। আজ বিশ্বাস করি তার কিছুটা লক্ষ্যের কাছে আমরা পৌঁছতে পারলাম। আজকের মতো এখানেই বিদায় নিব এবং ঈদের এই 3 দিনের আয়োজন থেকে জুলহাস জুবায়ের ফাইনালি সাইনিং আউট। সবাই ভালো থাকবেন। আগামী যমুনার নিমন্ত্রণের আয়োজনে আবার দেখা হবে। সেই পর্যন্ত বাংলা গানের সাথে থাকবেন, বাংলা সংস্কৃতির সুস্থ চর্চার সাথে থাকবেন। শুভরাত্রি।